হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই এই করোনার মধ্যেও সবাই চেষ্টা করছেন ভালো থাকার জন্য। আপনাদের সবাইকে আমার লাইভ আলোচনায় স্বাগতম। আজ সময় ৫ই জুন শুক্রবার বিকেল ৩টা। আপনারা জানেন আজ আমার একটি লাইভ আলোচনা রয়েছে। আমাদের আলোচনার বিষয়বস্তু আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ৭৫ ধারার অধীনে আয়ের রিটার্ন দাখিল করতে ব্যর্থ হওয়ার বিষয়ে একটা লাইভ আলোচনা। আমরা এই আলোচনায় আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা এখানে তুলে ধরবো যা আমাদের দেশের সকল করদাতাদের জন্য এটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এই আলোচনার পাশাপাশি আমরা যে ৪টি বিষয় আমরা এখানে পুরোপুরি পুরো সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হলো আমি আয়ের রিটার্ন দাখিল করতে ব্যর্থ হয়েছি সেক্ষেত্রে আমার করণীয় কি? ২ নাম্বার টিআইএন করার জন্য আমাকে কখন অ্যাকচুয়ালি আবেদন করতে হবে? এবং ৩ নাম্বার আমার যদি টিআইএন থাকে তবে তার জন্য আমাকে কি সবসময় কিছু মেইনটেইন করে যেতে হবে? এবং নাম্বার ৪ যদিও আমি প্রচুর অর্থ উপার্জন করছি কিন্তু আমার কোনো টিআইএন করা নেই, সেক্ষেত্রে কি আমার কোনো কিছু করণীয় রয়েছে কিনা? এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করছি উপরের যে ৪ টি বিষয় রয়েছে, এই ৪ টি বিষয় সম্পর্কে আপনারা যাদের ৪ টি বিষয়ের যেকোনো বিষয় সম্পর্কে যদি কারো কোনো কনফিউশন থাকে বা কোনো বিষয় জানার থাকে, আপনারা এই আলোচনার মাধ্যমে পুরো বিষয়টি পরিষ্কারভাবে আপনারা জানতে পারবেন এবং আপনারা নিজেরাও এই বিষয় সম্পর্কে অবগত থাকবেন। আর আমরা সাধারণত আমাদের যে লাইভগুলোতে আমরা যাচ্ছি, লাইভে আমাদের যে বিষয়গুলো প্রতিনিয়ত থাকে, সবসময় আমাদের প্রত্যেকটা লাইভে থাকে, সেগুলো হলো আ একটা প্রশ্ন উত্তর অংশ থাকে। তো আমাদের আজকের বিষয় সংক্রান্ত বা বিষয় রিলেটেড আ যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। আর বিষয় রিলেটেড না হলেও আপনারা প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব সবগুলোরই আ আমাদের যদি সময় কভার করে তাহলে আমরা সবগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তাছাড়া আমাদের আরেকটি অংশ থাকে সেটা হলো পুরো বিষয়টি অর্থাৎ যে বিষয়ে আমরা আজ আলোচনা করছি, আলোচনার শেষে অর্থাৎ লাইভ প্রোগ্রামটি শেষ হওয়ার আগে 2 or 3 মিনিটস এর মধ্যে আমি পুরো বিষয়টি যা নিয়ে আলোচনা করা হলো তার একটা সারমর্ম আমি তুলে ধরবো। যেন আপনারা যারা যদি কেউ লাইভে একটু লেট করেও অংশগ্রহণ করেন তারা যেন সারমর্মটা শুনেও যেন তারা একটা কিছু ধারণা করতে পারেন। এবং আপনারা চাইলে তো পুরো ভিডিওটি আবারও দেখতে পারবেন। বাট তাদের জন্য আমি সারমর্মটিও আমি আরেকবার তুলে ধরবো। তাহলে শুরু করছি আমাদের আজকের খুব গুরুত্বপূর্ণ আলোচনা যে যদি কেউ তার রিটার্ন সাবমিশনে না করতে পারেন, ভুলে যান কিংবা ইচ্ছাকৃতভাবে সাবমিট না করেন সময় মতো অথবা আ কোনো কারণে সময় আপনি নিয়েছিলেন বাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাট আপনি সেই সময় মতো আপনি সাবমিট করতে পারেননি। সেইসব ক্ষেত্রে আ কি জাতীয় পেনাল্টি হতে পারে বা কি জাতীয় প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে এবং তার সমাধান আমরা কিভাবে করব ইত্যাদি বিষয়। আপনারা জানেন যে পহেলা জুলাই থেকে আমাদের সারা দেশে আমাদের আ আয়কর রিটার্ন সাবমিশন শুরু হচ্ছে এবং আপনারা সেটা বিষয়ে অবগত আছেন যে আমাদের প্রতি বছর আমাদের আয়কর মেলা হয়। আমাদের এই বছর COVID-19 এর কারণে আয়কর মেলা বিষয়ে এখনই কোনো সিদ্ধান্তে বা কোনো বিষয়ে আমরা ধারণা করতে পারছি না যে আয়কর মেলাটি কবে হতে পারে কিংবা হলেও কিভাবে হবে? এই বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড সঠিক সময়ে তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন এবং এটা সকলকে জানানো হবে। তো যেহেতু আমরা জানি যে আমাদের পহেলা জুলাই থেকে আমাদের আ লাইভ প্রোগ্রাম আমাদের আ দুঃখিত। যেহেতু পহেলা জুলাই থেকে আমাদের আ পুরো বিষয়টা সম্পর্কে আমাদের এখানে রিটার্ন সাবমিশন এর সময় শুরু হচ্ছে। সো আমরা এখানে কিন্তু আমরা আমাদের প্রস্তুতির একটা ব্যাপার রয়েছে যে আমরা আমাদের প্রস্তুতি কি করে নিব। এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে আমাদের রিটার্ন সাবমিশন যেহেতু পহেলা জুলাই থেকে শুরু হচ্ছে, কেউ চাইলে পহেলা জুলাই থেকে রিটার্ন সাবমিট করতে পারবে। বাট রিটার্ন সাবমিট করার পূর্বে কিন্তু আপনাকে আ একটা প্ল্যান করতে হবে যে আপনি রিটার্ন সাবমিট করতে যাচ্ছেন, আপনার রিটার্ন ঠিক আছে কিনা। শুধু তাই নয়,
আপনার রিটার্নটি কিন্তু আপনি ঠিক আজ রিটার্ন সাবমিট করতে যাচ্ছেন, ঠিক তার আগের দিন বসবেন আপনি, সেটা কিন্তু আপনি করতে পারবেন না। এখানে রিটার্ন সাবমিট করার পূর্বে অনেকগুলো কাজ রয়েছে, কাজগুলো কমপ্লিট করতে হয়। আপনাদের যদি কারো বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্টস থাকে, ওই অ্যাকাউন্ট থেকে আপনার স্টেটমেন্ট কালেক্ট করতে হবে, টিপিএস থাকলে তার স্টেটমেন্ট কালেক্ট করতে হবে, আদার্স কোনো ফাইন্যান্সিয়াল কোনো ম্যাটার থেকে থাকলে সেগুলোর স্টেটমেন্ট কালেক্ট করতে হবে। আপনি যদি কোথাও কোনো রকম সাপোজ আপনার যদি লাইফ ইন্স্যুরেন্স থেকে থাকে, যদি আপনি বীমা প্রিমিয়াম দিয়ে থাকেন, তার স্টেটমেন্ট আপনাকে কালেক্ট করতে হবে যে আপনি উক্ত অর্থ বছরে কতটুকু প্রিমিয়াম দিয়েছেন। পাশাপাশি আপনি যদি আরো বিভিন্ন রকমের অর্থনৈতিক কোনো কর্মকাণ্ডের সঙ্গে রিলেটেড হয়ে পড়েন বা থাকেন, সে সমস্ত স্টেটমেন্ট গুলো আপনাকে কালেক্ট করতে হবে। যদি কোনো জমি ক্রয় করা হয়ে থাকে, কোনো গাড়ি ক্রয় করা হয়ে থাকে, কিংবা আপনি যদি আদার্স কোনো ট্যাক্স দিয়ে থাকেন, পুরো বিষয়গুলো কিন্তু এখানে আসবে, সেটা হচ্ছে রিটার্ন সাবমিট করার পূর্বে। তো এই জন্য দেখা যায় যে রিটার্ন সাবমিটে যে ডেট থাকে বা ডেটটা বলা হয় যে 1 জুলাই থেকে, অনেকে দেখা যায় যে আমরা অনেক লেট করে মানে সাবমিট করছি। এটা কোনো প্রবলেম নয় যে আপনি 1 জুলাই দিতে পারলেন না, আপনার জন্য সময় রয়েছে, আপনি সময় দিতে পারবেন। আপনি মোটামুটি এখানে আমাদের 30 নভেম্বর পর্যন্ত আপনি সাবমিট করতে পারবেন, যেটা আমাদের প্রতি বছর হয়ে আসছে। তো এত লেট করে দেখা যায় যে সময় পাওয়ার পরেও আমাদের করদাতাগণ দেখা যায় অনেক তাড়াহুড়ো করেন বা বিভিন্ন ভুলভ্রান্তি হয়ে যায়, তাদের ওই সময়গুলো তাদের মাথায় থাকে না, তারা তাদের পেপারস গুলো রেডি করতে পারে না। বাট রিটার্ন কিন্তু আপনার নিজের একটি ফাইল, নিজের কিছু পেপারস, এখানে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। আপনি চাকরি করছেন কিংবা বিজনেস করছেন, যে যেখানেই থাকেন না কেন, আয়কর রিটার্ন কিন্তু আপনার অতীব গুরুত্বপূর্ণ কিছু দলিলপত্র। এটা কিন্তু আপনার একটা ক্লিয়ারেন্স। আপনি গভর্নমেন্টকে কত টাকা ট্যাক্স দিয়েছেন, দিচ্ছেন, আপনার সয় সম্পত্তি, আপনার অন্যান্য ক্যাশ কিংবা ব্যাংক ব্যালেন্স কি কি আছে না আছে, তার পুরো বিস্তারিত একটা তথ্য কিন্তু আপনি গভর্নমেন্টের কাছে সাবমিট করছেন। এর মাধ্যমে কিন্তু আপনি ডিক্লেয়ার করছেন যে আমি ডিক্লেয়ার করছি, যে আমি ঘোষণা দিচ্ছি যে আমার কি পরিমাণ সয় সম্পত্তি আছে, কি পরিমাণ অর্থ আমার রয়েছে, আমি কতটুকু অর্থ উপার্জন করছি বা করেছি, ইত্যাদি বিষয়। প্লাস এখানে আপনার খরচের কিছু বিষয় থাকে। আপনি পুরো বছর আপনি অর্থ উপার্জন করেছেন, কোন কোন খাতে খরচ করেছেন, কিভাবে খরচ করেছেন, বর্তমানে ব্যালেন্স কত আছে, ইত্যাদি বিষয়গুলো এখানে আসবে। সো এই বিষয়টা এমন নয় যে আপনি আগামীকালকে সাবমিট করতে যাচ্ছেন, আপনি আজকে পেপারস নিয়ে বসলেন, হয়ে গেল। কিংবা আগামীকালকে সাবমিট করতে যাচ্ছেন, আপনি আজকে আপনি আপনার ট্যাক্স লয়ারের কাছে গেলেন এবং ওনাকে আপনি বিষয়গুলো বললেন, উনি আপনার সবকিছু তৈরি করে ফেলতে পারলো। ব্যাপারটা কিন্তু ওরকম হচ্ছে না। আপনাকে আপনার পূর্ব থেকে আপনার লয়ারের সাথে যোগাযোগ রাখতে হবে, এবং আপনার ওই লয়ার আপনাকে প্রত্যেকটা স্টেপ বলবেন যে আপনি এখন এই পেপারসটা সংগ্রহ করবেন বা ওই পেপারসটা সংগ্রহে রাখবেন, এই কাজগুলো করে রাখবেন, এভাবে করে গুছিয়ে পেপারসগুলোর একটা ফাইল আমাদের কাছে পাঠাবেন। তো এই বিষয়গুলো দেখা যায় যে লয়ার আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিবেন, ওইগুলো আপনারা মেনটেন করবেন। কিন্তু দেখা যায় কি আমাদের করদাতারা একেবারে শেষ প্রান্তে এসে লয়ারদেরকে বলেন যে ভাই আমার রিটার্ন সাবমিট করতে হচ্ছে, সো আমি কি করব। So, এমতো অবস্থায় দেখা যায় যে উনি যে সাজেশন গুলো দিয়ে থাকে লয়ার, এগুলো দেখা যায় যে হয়তো আপনি সম্পূর্ণ সংগ্রহ করতে পারছেন না বা যাচ্ছে না বা ভুল হচ্ছে। সো এরকম কোনো পরিস্থিতি যেন না তৈরি হয়, সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো যার কারণে দেখা যায় কি যে আয়কর রিটার্নে আপনার সাবমিশনে আমাদের ভুল হয় কিংবা ভুল থাকে, ভুল হওয়ার সম্ভাবনা থাকে, এরকম চিন্তা করে আমরা রিটার্ন সাবমিটটা করি না বা করা হয় না, বা একদমই মনে থাকে না, ভুলে যাই, রিটার্ন সাবমিট করা হয় না। তো রিটার্ন সাবমিটটা যদি সঠিক সময়ে না হয়, তার জন্য কিন্তু বেশ কিছু গভর্নমেন্টের কিছু পেনাল্টি তো আছেই, পাশাপাশি কিছু আহ, সুযোগও গভর্নমেন্ট দিয়ে থাকে, যেন আপনি রিটার্নটা সময় মতো পরিশোধ করতে, সময় মতো সাবমিট করতে পারেননি, আপনি সময় অ্যাপ্লিকেশন করে বাড়াতে পারছেন। এখানে আপনি যদি আপনার সঠিক টাইমে রিটার্ন সাবমিট করতে না পারেন, আপনি কিন্তু ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস ওনার বরাবর আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন আপনার আইনজীবীর মাধ্যমে। সেখানে সাবমিট করার পর আপনি কিন্তু আহ, সেখান থেকে আপনি সময় নিয়ে আসতে পারেন।
আপনি যদি মনে করেন যে আপনার পেপারস এবং সবকিছুর আপনার আহ, করার জন্য আপনার সময় প্রয়োজন, আপনি সময়ের কথাটুকু বলতে পারেন যে হ্যাঁ আমার 15 ডেজ টাইম লাগবে বা 20 ডেজ টাইম লাগবে। ওইভাবে করে আপনার একটা সময় আপনি চেয়ে নিতে পারেন বাই অ্যাপ্লিকেশন। সো ওইভাবে করে আপনি এখানে সর্বোচ্চ 2 মান্থস পর্যন্ত 60 ডেজ আপনি সময় পেতে পারেন। আপনাকে ডেপুটি কমিশনার অফ ট্যাক্স আপনাকে এখানে একটা সময় দিবে। ওই সময়েও যদি আপনি কোনো কারণে সাবমিট করতে না পারেন, সেক্ষেত্রে আপনি আবারও উঁচু পর্যায়ে আপনি অ্যাপ্লিকেশন আরেকটি লিখতে পারেন, ইন্সপেক্টিং কমিশনার অফ ট্যাক্সেস। তো উনি আপনাকে আহ, দেখা যাবে যে আরো কিছুদিন সময় উনি অ্যালাউ করতে পারেন। এটা অবশ্য ডিপেন্ড করছে ওনার একেবারে একান্তে নিজের উপর, বাট আপনি আপনার প্রবলেম, আপনি আপনার নিজের বিষয়গুলো যদি ওনাকে আপনি বলেন, সেক্ষেত্রে কিন্তু উনি আপনাকে একটা সময় দিতে পারেন। উনিও এখানে 2 মান্থস সময় দিতে পারেন, বাট দ্যাট ইজ দ্য লাস্ট টাইম ফর ইউ টু সাবমিট ইউর রিটার্ন। If you cannot submit your return in that extended period, so it is very much problem for you. So something is waiting for you. এখানে কিন্তু ল বা আমাদের যে ইনকাম ট্যাক্স ল রয়েছে, ওনারা কিন্তু তার বাইরে যাবেন না। আপনি যে সময়টা বেঁধে দেওয়া হয়েছে ওই সময়ের মধ্যে, বা আপনি যে সময়টা চেয়ে নিচ্ছেন ওই সময়ের মধ্যে কিন্তু আপনাকে এটা সাবমিট করতে হবে। তাহলে আপনি ইত্যাদি বিষয়ে আপনি একটা পরিপূর্ণ প্রস্তুতি আপনি নিতে পারবেন। সো আপনি ওরকম সময়, আপনার কতটুকু সময় লাগবে, আপনার ওই সময়টুকু নিজের মধ্যে ক্যালকুলেশন করবেন, করেই আপনি সময়টুকু যাবেন, যেন উক্ত সময়ের ভিতরে আপনি আপনার সকল কিছু আপনি কমপ্লিট করে নিতে পারেন। আপনি যদি ওই সময়ের মধ্যে রিটার্ন সাবমিট করতে না পারেন, তাহলে কিন্তু এখানে আপনার পেনাল্টি রয়েছে। আপনার যে ট্যাক্স যেটা আপনি সাবমিট করেন, বা এবছর আপনার যে ট্যাক্স ক্যালকুলেশন যে সাবমিট ক্যালকুলেশন, আপনার যে ট্যাক্স যতটুকু আপনার ডিউজ হয়েছে, বা আপনি যেটা আপনি সাবমিট করবেন বা করেছেন, নেট ট্যাক্সের উপরে কিন্তু আপনার এখানে 2%-এর একটা বিষয় আছে, যে আপনার এখানে আপনাকে ওইভাবে আপনাকে একটা ফাইন দিতে হবে 2%। তো এখানে দেখা যায় যে অনেকে চিন্তা করতে পারে হ্যাঁ 2% ট্যাক্স তো কোনো বিষয়ই না, এটা হয়তো বা যার মিনিমাম ট্যাক্স আসছে তার জন্য বিষয় না, বা যাদের একটু বড় অঙ্কের ট্যাক্স আসে তাদের কিন্তু এখানে অনেক বড় একটা বিষয়। তো এনিওয়ে, আমাদের ট্যাক্সের বিষয়ে আমাদের শুধু একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা যেন আমাদের ট্যাক্স যেন আমরা সঠিক সময়ে পরিশোধ করি, এবং রিটার্নটি যেন আমরা আমাদের সঠিকভাবে আমরা জমা দিয়ে দিতে পারি। আর রিটার্ন জমা দেওয়ার আগে আপনাদেরকে পূর্ণ প্রস্তুতি নিতে হবে। পূর্ণ প্রস্তুতির বিষয়ে আপনাদেরকে, আপনারা যেভাবে প্রস্তুতি গ্রহণ করবেন সেই বিষয়গুলোর মধ্যে আপনাদের যাবতীয় অর্থনৈতিক পেপারস গুলো ইনক্লুড থাকবে। আপনাদের কোনো রকম বিজনেস থাকলে বিজনেস থেকে যে ইনকাম তার স্টেটমেন্ট আপনার কাছে থাকবে। আপনি যদি চাকরিরত থাকেন, হতে পারে গভর্নমেন্ট জব কিংবা প্রাইভেট জব, যে সেক্টরে থাকেন না কেন, সেখান থেকে আপনার পেপারস আপনার সংগ্রহে থাকবে। আর হচ্ছে গভর্নমেন্টে যারা জব করছেন, সরকারি চাকরি যারা আছেন, সরকারি চাকরিরত, ওনাদের ক্ষেত্রে কিন্তু ট্যাক্সটা খুব ইম্পর্টেন্ট। কারণ ওনারা কিন্তু ট্যাক্স না দিয়ে পারবেন না, বিকজ ট্যাক্স না দিলে কিন্তু পরবর্তী মাস থেকে কিন্তু স্যালারি পেতে সমস্যা হবে। এই বিষয়গুলো কিন্তু মানে আমরা এই যে আপনার রুলস বা নির্দেশনা রয়েছে এগুলো কিন্তু আমরা জানি অলরেডি। সো আমরা চেষ্টা করব যে আমাদের সঠিক সময়ের ভিতরেই যেন আমরা আমাদের রিটার্ন সাবমিট যেন করে দিতে পারি, এবং আমাদের সকল কিছু যেন আমরা ক্লিয়ার রাখতে পারি। আর আমাদের 1900 যে বিষয়টা আমরা জানি আজকে আমাদের আলোচনার বিষয়, যে আয়কর অধ্যাদেশ 1984 এর 75 ধারার অধীনে আয়ের রিটার্ন দাখিল করতে যারা ব্যর্থ হয়েছেন তাদের জন্য করণীয় কি। আচ্ছা, আমি যেটা বললাম এতক্ষণ সেটা হলো যে আপনি রিটার্ন সাবমিট করার পূর্বে আপনার প্রস্তুতি কি, প্রস্তুতি কেমন হওয়া উচিত, এ বিষয়ে আমি বলেছি। এবং এখন যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে আপনি আহ, যদি আপনার প্রস্তুতি ভালো না হয় সেক্ষেত্রে হয়তো আপনার মানে অফ রিটার্ন সাবমিট আপনি করতে পারলেন না, বা প্রবলেম হতে পারে, বা আপনি ভুলে গেলেন, অনেক বিষয় থাকতে পারে। বাট এখন আপনার করণীয় কি ইফ ইউ ক্যানট সাবমিট ইউর ট্যাক্স রিটার্ন ইন টাইম? আপনার করণীয় রয়েছে যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে আপনি প্রথমেই আপনার ট্যাক্স রিটার্ন আপনি কেন সাবমিট করতে পারেননি, তার নিশ্চয়ই কোনো পেপারস এর ঘাটতি ছিল, বা
বিশেষ কিছু প্রবলেম থাকতে পারে, কিংবা আপনি দেশে ছিলেন না, দেশের বাইরে ছিলেন, এমন অনেক বিষয় থাকতে পারে। দেশের বাইরে যদি থাকেন সেটার ব্যাপারটা আলাদা, কারণ দেশের বাইরে থাকলে বাংলাদেশে কেউ এসে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারবে, তার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে, আলাদা রুলস রয়েছে। বাট যদি আপনি দেশে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পেপারস আপনি ফার্স্ট আপনি আপনার পেপারস গুলোকে গোছাবেন। পেপারস গুলো কি কি রয়েছে এটা ডিপেন্ড করছে অ্যাকচুয়ালি ব্যক্তির উপরে, যে যেই ব্যক্তি ট্যাক্স রিটার্ন সাবমিট করবে সেই ব্যক্তির অর্থনৈতিক বিষয়গুলোর সাথে উনি কতটুকু সম্পৃক্ত তার উপর নির্ভর করছে। যেমন একজন ব্যক্তির অনেকগুলো বিষয় থাকতে পারে, উনি একজন জব হোল্ডার হতে পারেন, উনি বিজনেস এর থেকে ইনকাম থাকতে পারে, ওনার বাড়ি ভাড়া থেকে ইনকাম থাকতে পারে, ওনার বিভিন্ন সিকিউরিটি মানি থাকতে পারে, কিংবা ওনার বিভিন্ন ব্যাংক ব্যালেন্স থাকতে পারে যেখান থেকে উনি সুদ পাচ্ছেন, ইন্টারেস্ট পাচ্ছেন, প্লাস জীবন বীমা থাকতে পারে যেখান থেকে উনি হয়তোবা ক্লেম পেয়েছেন, কিংবা উনি আপনার লাইফ ইন্স্যুরেন্স হয়তোবা আপনার ওভার হয়ে গেছে, দ্যাট মিনস আপনার ম্যাচুরিটি হয়েছে। তো ওই সমস্ত ক্ষেত্রে আপনার কিন্তু এখানে অর্থনৈতিক বিভিন্ন বিষয় চলে আসে, কারণ লাইফ ইন্স্যুরেন্স ম্যাচুরিটি হয়ে গেলেও কিন্তু ওনারা আপনাকে চেকের মাধ্যমে কিংবা ব্যাংক টু ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনার মানিটা ওনারা আপনাকে প্রোভাইড করবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংকে একটা অতিরিক্ত লেনদেনের কিন্তু এখানে আবির্ভাব হলো, যে আপনার ব্যাংক ব্যালেন্স এত ছিল, বা যখন আপনি ওই ব্যালেন্সটুকু পেলেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে, যদি আপনার লাইফ ইন্স্যুরেন্স অলরেডি ম্যাচিওরড হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার ব্যাংক ব্যালেন্স একটা পরিবর্তন আসলো। সো তার মানে কি আপনার অর্থনৈতিক লেনদেন যা কিছুর সঙ্গে জড়িত রয়েছেন আপনি, সকল বিষয় আদি সকল পেপারস কিন্তু আপনাকে সংগ্রহে রাখতে হবে। এবং আপনার এই বিষয়গুলো আপনাদের যে ট্যাক্স লয়ার আছেন ওরা আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ বুঝিয়ে বলবেন, যে কোন পেপারস গুলো লাগবে, কোনটা কোনটার প্রয়োজন নেই। তো এই জন্য হয় কি, যে ট্যাক্স লয়ারদের কাছে একটু সময় নিয়ে যাওয়াটা জরুরি। আপনি আগামীকালকে আপনার লাস্ট সাবমিট ডে, আপনি চাচ্ছেন যে আপনি ট্যাক্স ডে, যেদিন আপনার লাস্ট রিটার্ন সাবমিট করার ডেট নর্মালি, সেই দিন আপনি সাবমিট করতে যাচ্ছেন, আপনি আজ সকালে আপনি ট্যাক্স লয়ারের কাছে গেলেন, কিংবা লাস্ট নাইট আপনি ট্যাক্স লয়ারের কাছে গেলেন। ইট ইজ কিন্তু প্রবলেম, এটা কিন্তু প্রবলেম, এটা কিন্তু আপনি করলে হবে না, আপনাকে কিন্তু সময় আপনি পাচ্ছেন না। আপনাকে একটু সময় নিয়ে যেতে হবে, যেন ওই লয়ার যেন আপনাকে সময় দিতে পারে। কারণ আপনি সময় নিয়ে যদি সেখানে না পৌঁছাতে পারেন, না যেতে পারেন, কারণ ওই ট্যাক্স লয়ার কিংবা আহ, আপনার আপনি নিজে এটা পারবেন না মানে গুছাতে সবকিছু, কিংবা ওই ট্যাক্স লয়ারও দেখা যায় অনেক ব্যস্ত থাকতে পারেন, ওরা তো বিভিন্ন আরো বিভিন্ন কাজ থাকতে পারে। সো তারা আপনাকে সঠিক সময় সঠিক সিদ্ধান্তে হয়তো তারা আপনাদেরকে দিতে গিয়েও হয়তো একটা প্রবলেম তারা ফেস করতে পারে। সো আপনাদের একটু মাথায় রাখতে হবে যে আপনাদের আহ, যেন আপনারা সময় নিয়ে যেন আপনারা যেন ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কমিউনিকেট করতে পারেন, কিংবা আপনি আহ, আপনাদের যদি নিজেদের পেপার গুছিয়ে রাখতে পারেন কিছুটা, তাহলে হয়তো একটু অল্প সময় লাগবে। বাট তারপরেও সময় নিয়ে যাওয়াটাই উচিত, অ্যাটলিস্ট 3 to 7 days অ্যাটলিস্ট প্রয়োজন, অ্যাটলিস্ট 1 or 2 days, সেটাও হতে পারে, বাট এটা ডিপেন্ড করছে ওই লয়ার আপনাকে কতটুকু সময় দিচ্ছে তার উপরে, যদি আপনার পেপারস গোছানো থাকে। বাট এটা ঠিক নয়, উচিত হচ্ছে একটু আগে থেকেই যোগাযোগ করা। আচ্ছা, এই গেল হচ্ছে আপনার প্রথম পদক্ষেপ, যে আপনি রিটার্ন সাবমিট করতে পারেননি, সেক্ষেত্রে আপনার করণীয়ের মধ্যে প্রথম করণীয় হচ্ছে যে আপনাকে আপনার সকল পেপারস গুলো গোছাতে হবে অ্যাকর্ডিং টু দ্য অপিনিয়ন ফ্রম দ্য ট্যাক্স লয়ার অফ ইউ। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি যে আয়কর রিটার্ন সাবমিট করতে পারলেন না সঠিক সময়ে, এই বিষয়ে আপনি একটা অ্যাপ্লিকেশন আপনাকে লিখতে হবে ডিসিটি বরাবর, ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস। অ্যাপ্লিকেশন আপনি সেখানে একটা লিখবেন, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার রিটার্ন কমপ্লিট করবেন, রিটার্ন কমপ্লিট করে আপনি সেটা ওনাদের কাছে নিয়ে যাবেন। বাট আপনাকে এখানে আরেকটা বিষয় এখানে আপনাকে মাথায় রাখতেই হবে, সেটা হলো যদি কেউ তার নির্ধারিত সময়ের মধ্যে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে না পারে, তাহলে কিন্তু আপনার ট্যাক্সটা কিন্তু আপনার সাধারণ ভাবে আপনাকে জমা দিতে হবে।
আপনি যদি সাধারণভাবে এটা জমা দেন সেক্ষেত্রে এখানে অনেক বিষয় আপনাকে এখানে ফেস করতে হবে, এবং এখানে আপনি কেন সাবমিট করেননি এবং আপনার ট্যাক্স কত এসেছে এই ট্যাক্সের একটা ক্যালকুলেশন এখানে আসবে, এবং ট্যাক্সের ক্যালকুলেশনের পাশাপাশি আপনার কত টাকা জরিমানা করা হচ্ছে ইত্যাদি বিষয়গুলো কিন্তু এগুলো ইনক্লুড হবে। হওয়ার পর আপনার ট্যাক্স ধার্য করা হবে, সেই ট্যাক্সটা আপনাকে দিতে হবে, দেন আপনি আপনার রিটার্ন সাবমিট করবেন। আর যদি কারো রিটার্ন সাবমিট সঠিক সময়ে করতে পারলেন না এমন হয়ে যায়, তাহলে অবশ্যই কিন্তু আপনি কখনোই আপনার রিটার্ন সাবমিটটা কখনোই চেষ্টা করবেন না যে আপনি একা গিয়ে সেই রিটার্ন সাবমিট করার জন্য। আপনার সাথে যেন অবশ্যই একজন লয়ার থাকে, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। সো এটা কিন্তু আর্জেন্ট। আর আপনি একা যেতে পারবেন যদি আপনি ও আপনার পরিচয় থাকে সেখানে, পরিচিতি থাকে সেখানে, বা আপনার আহ, যে যে ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস রয়েছেন ওনার সাথে যদি আপনার পূর্ব পরিচয় থেকে থাকে, আপনি সেটা করতে পারবেন। বাট আমি এই জন্যে বলেছি যে একা যাওয়াটা ঠিক নয়, কারণ আপনি যখন সাধারণভাবে রিটার্ন সাবমিট করবেন তখন কিন্তু অনেকগুলো বিষয় এখানে আসবে যেগুলো ওনারা বিভিন্ন কোশ্চেন করবেন, হয়তো আপনার সেই কোশ্চেনের অ্যান্সারটা আপনার জানা নাও থাকতে পারে। সো এমতো অবস্থায় কিন্তু আপনাকে দেখা যাবে আবার সেখান থেকে ব্যাক করে আপনাকে বাড়ি ফিরতে হবে। আপনার যে পেপারস এর ঘাটতি ছিল এই সমস্ত পেপারস গুলো আপনাকে সংগ্রহ করে আবারও তাদের কাছে যেতে হবে। অনেক রকমের বিষয় এখানে চলে আসবে ইফ ইউ মিস সাবমিটিং ইউর রিটার্ন ইন টাইম। তাহলে আমরা এখানে দুইটা বিষয় জানলাম। প্রথম বিষয় হলো যে যদি আমাদের রিটার্ন সাবমিট আমরা সাবমিট করতে না পারি, লেট হয়ে যায়, আমাদের সময় পার হয়ে যায়, তাহলে প্রথম কাজ হলো আমি আমার পেপারস রেডি করব। পেপারস কিভাবে রেডি করব, তার জন্য আমি আমার যে লয়ার আছেন তার সাথে আমি যোগাযোগ করব। উনি আমাকে প্রত্যেকটা স্টেপ বলবেন, সেই অনুসারে আমি প্রত্যেকটা পেপারস আমি সংগ্রহ করব। নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি যখন রিটার্ন সাবমিট করতে যাবেন তখন কিন্তু ওনারা আপনাকে বিভিন্ন বিষয়ে কোশ্চেন করবেন। আপনি কেন সাবমিট করতে পারলেন না, আপনার সাবমিটে আপনার কেন লেট হলো, আপনার পেপারস এর ঘাটতি আছে, এই পেপারস গুলো কেন আসলো না, পেপারস গুলো কেন সঠিক নয়, কিভাবে আপনি এই আয়গুলো করেছেন, ইত্যাদি নানা বিষয় কিন্তু এখানে চলে আসবে। সো দ্যাট ইজ ওয়াই ইউ শুড গো টু ইউর deputy commissioner of taxes with a tax lawyer. That is best for you. Number two. Number three, এখানে আপনি একটা অ্যাপ্লিকেশন নিয়ে যাবেন, এবং এখানে কিন্তু আপনার যে ট্যাক্স আসবে সেই ট্যাক্স, এবং যদি আপনি প্রিভিয়াস টাইমে অর্থাৎ লাস্ট যে ইনকাম ইয়ারটা গেল যেখানে আপনি আজ সাবমিট করতে যাচ্ছেন ট্যাক্স, যে লাস্ট ইনকাম ইয়ার আপনি পার করে আসলেন সেই ইনকাম ইয়ার আপনি যদি কোনো ট্যাক্স ইতিমধ্যে দিয়ে থাকেন ইত্যাদি বিষয়গুলো এখানে আসবে। এবং এখানে আপনার যদি কোনো ট্যাক্স বর্তমানে ডিউজ থাকে সেটা আসবে, এবং আপনার বর্তমানে আপনার রিটার্ন সাবমিট সঠিক টাইমে করতে না পারার কারণে আপনার কত টাকা ফাইন হবে এই বিষয়গুলো ওনারা বলবে। এগুলো আপনাকে ফাইন সহকারে কত টাকা আসলো এটা আপনাকে সাবমিট করতে হবে। সাধারণত এগুলো সাবমিট করা হয় হচ্ছে আপনার অ্যাকাউন্ট পেজ চেক আর হচ্ছে আপনার ডিসিটি বরাবর আপনাকে পে অর্ডার করতে হবে। এভাবে করে আপনি এগুলো সাবমিট করবেন। এই দুইটা বিষয় গেল। তিনটা বিষয় আমরা এখানে বললাম। আর ৪ নাম্বার যে বিষয় সেটা হলো যে আপনি যখন আপনি রিটার্ন সাবমিট করে ফেললেন, তখন আপনি রিটার্ন সাবমিট করা হয়ে গেল আপনার, এখন প্রথম কাজ কমপ্লিট করলেন, দ্বিতীয় কাজ কমপ্লিট করলেন, তৃতীয় কাজ কমপ্লিট করলেন, পেনাল্টি সহকারে কত টাকা ট্যাক্স হচ্ছে আপনি পেইড করে দিলেন। ৪ নাম্বার কাজ, আপনি এগুলো পেইড সমস্ত কিছু কাজ কমপ্লিট করার পর আপনি ইনকাম ট্যাক্স আপনি ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনি সংগ্রহ করবেন। আপনার কাজ কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল, এবং আপনি চাইলে আপনার একটা অবিকল নকল আপনার কাছে রাখতে পারেন আপনার রিটার্নের ফাইলে। দ্যাট ইজ গুড ফর ইউ, ফর দ্য নেক্সট ইয়ার ইট উইল বি হেল্প ফর ইউ। তাহলে এই তিনটা বিষয় কমপ্লিট করার পর চতুর্থ নম্বরে আমরা আমাদের ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করব। দ্যাট ইজ ওকে ফর মি। তো এইভাবে করে আমরা আমাদের
আয়কর অধ্যাদেশ 1984 এর 75 ধারার অধীনে আয়কর রিটার্ন দাখিল করতে ব্যর্থ হলে আমরা এই 3টা পদ্ধতি অনুসরণ করব। 3টা ওয়ে কমপ্লিট করার পর 4 নম্বরে গিয়ে আমি আমার ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করব এবং একটা অবিকল নকল আমি আমার কাছে রাখবো। তো এইভাবে করে আমি আমার 75 ধারার অধীনে যদি আমাদের দাখিল আমরা করতে না পারি সেক্ষেত্রে আমার কি করণীয় সেটা আমি বললাম, সেটা আপনারা প্রত্যেকেই মেনটেন করবেন। যদি মিস্টেক হয়ে যায় চেষ্টা করবেন যেন আপনাদের রিটার্ন সাবমিট সঠিক টাইমে হয়, যেন ভুল না হয়। সরি। তো এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। আর আমাদের আজকের আলোচনার মধ্যে আমাদের আরো কিছু বিষয় আমাদের ছিল, এই বিষয়গুলো আমরা আজ পুরোপুরি কভার করব। আমাদের এখন সময় বিকেল 3:25। আমাদের 25 মিনিটস আমরা পার করলাম আমাদের আহ, আয়কর অধ্যাদেশ 1984 এর 75 ধারার অধীনে আয়ের রিটার্ন দাখিল করতে ব্যর্থ হলে আমার করণীয় কি এবং আমি কিভাবে আমার রিটার্ন সাবমিট করতে পারবো এই বিষয়ে। যদি এই বিষয়ে কারো কোনো কোশ্চেন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি এখানে অ্যান্সার করব। এবার আমি চলে আসি আমাদের আজকের আলোচনায়। আমরা যে 4টি বিষয় আমরা কভার করব এর মধ্যে প্রথম বিষয় হলো যে আমি আয়ের রিটার্ন দাখিল করতে যদি ব্যর্থ হই তাহলে আমি কি করব। অ্যাকচুয়ালি আমি আয়ের রিটার্ন দাখিল করতে ব্যর্থ হলে আমার করণীয় কি সেটা কিন্তু আমাদের অলরেডি আলোচনাতে অলরেডি চলে এসেছে। যদি আমি দাখিল করতে ব্যর্থ হই আমি তাহলে কি করব। আচ্ছা, এখানে দুইটা বিষয় আছে। দুইটা বিষয় হলো যে আপনি আয়ের রিটার্ন দাখিল করতে ব্যর্থ হলেন, সেটা কিন্তু কারণ হতে পারে অনেকগুলো, আবার কারণ হতে পারে খুব সিম্পল কারণ। সিম্পল কারণটা কেমন? যেমন ধরেন আপনি আজ আপনি লাস্ট ইনকাম ইয়ারে আপনি ইনকামের শেষের দিকে আপনি নতুন সরকারি চাকরিতে জয়েন করেছেন। আপনাকে কি ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে, আপনি সেটা জানতেন না বা জানেন না, বাট একটা মিস্টেক হয়ে গেল, যখন টাইম পার হয়ে গেল আপনি জানতে পারলেন যে আয়কর রিটার্নের সময় চলে গেছে, আমি আমার সাবমিট করা উচিত ছিল কিনা। এটার অ্যান্সার হলো অবশ্যই উচিত ছিল। আপনার ইনকাম ইয়ার এমন নয় যে ইনকাম ইয়ার আপনাকে পুরো একটা বছর ধরে ইনকাম করতে হবে, তা নয় কিন্তু। একটা ইনকাম ইয়ার হচ্ছে টোটাল 12 মান্থ। 12 মান্থের মধ্যে আপনার যে কোনো সময় ইনকাম থাকতে পারে, বা যে কোনো একটা মাস ইনকাম থাকতে পারে, বাকি 12 মাস ইনকাম নাও থাকতে পারে, কিংবা আপনার 12 মাসের কখনো ইনকাম নাও থাকতে পারে। তো আপনার কিন্তু এটা সাবমিট করাটা উচিত ছিল। তার মানে আপনি রিটার্ন এখানে কিন্তু সাবমিট করেন, এটা আপনি মিসড করেছেন। তাহলে আপনাকে কি করতে হবে, আমি যে আলোচনাটা করলাম সেটা আপনাকে ফলো করতে হবে। নাম্বার ওয়ান। আরেকটা বিষয় হতে পারে যে দেখা যায় যে কেউ রিটার্ন সাবমিটের টাইম চলে গেল, তো এক্ষেত্রে দেখা যায় যে কারো ইনকাম ছিল কিন্তু তার টেন করা ছিল না। যদি কারো টেন করা না থাকে, ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিটের একটা পূর্ব শর্ত হলো যে হি অর শি মাস্ট হ্যাভ দ্য টিন সার্টিফিকেট। তার মানে কি টিন সার্টিফিকেট থাকতে হবে। এখন আপনি হয়তো বা মনে করতে পারেন যে আমি তো গভর্নমেন্ট জবে জয়েন করেছি, তো আমি তো ইনকাম করেছি কিন্তু আমি তো টিন সার্টিফিকেটটা করিনি, তাহলে আমি রিটার্ন সাবমিট করব কেন। টিন সার্টিফিকেট আপনার থাকুক বা না থাকুক, আপনি যখন রিটার্ন সাবমিট করতে যাবেন তার পূর্বে আপনি টিন সার্টিফিকেট সংগ্রহ করে কিন্তু রিটার্ন সাবমিট করতে পারবেন। এটা কিন্তু আপনি রিটার্ন সাবমিট করার জন্য পূর্বশর্ত টিন সার্টিফিকেট। টিন সার্টিফিকেট নেই বা রিটার্ন সাবমিট আপনি সেজন্য করলেন না, ওকে ফাইন, বাট করতে হবে। কেন করতে হবে? বিকজ ইউ হ্যাভ দ্য ইনকাম। আপনার ইনকাম রয়েছে, তাই আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। রিটার্ন সাবমিট করার জন্য আপনাকে টিন সার্টিফিকেট করে নেবেন, করে নিয়ে আপনি রিটার্ন সাবমিটটা করবেন। বাট এই বিষয়গুলো কিন্তু মানে খুব প্ল্যান করে চিন্তা করে কিন্তু আপনাকে আগাতে হবে। এই বিষয়টা আমরা আশা করছি মানে ক্লিয়ার হয়েছি। আর আরেকটা বিষয় হলো যে যদি এই ক্ষেত্রে আমাদের আপনার কারো কোনো রকম ইনকাম নেই, বাট বিভিন্ন জায়গা জমি আছে, জায়গা জমি কেনা হয়েছে, বিভিন্ন বিষয় থাকতে পারে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কি করব, আমাদের রিটার্ন সাবমিট কিন্তু আমরা করব। টেন হয়তো বা নাও থাকতে পারে অনেকের,
বাট নরমালি এখন জায়গা জমি কিনতে গেলে টিন সার্টিফিকেট থাকে। নরমালি আমাদের একদম যদি ইউনিয়ন পরিষদের মধ্যে হয়ে থাকে, ওয়ার্ডে হয়ে থাকে, তখন জমি কিনতে গেলে আপনার টিন সার্টিফিকেটের প্রয়োজন হয় না। বাট কেউ জায়গা কিনলো, টিন সার্টিফিকেট করে সে রিটার্ন সাবমিটটা করে দিতে পারে। দ্যাট ইজ বেটার। আচ্ছা, এখানে আমাদের আজকে আরেকটা বিষয় আমাদের আলোচনা আমরা এখন আসবো, সেটা হলো যে টিআইএন করার জন্য কখন আমাকে আবেদন করতে হবে। টিআইএন করার জন্য আবেদন করতে হবে, এখানে অনেকগুলো সেক্টর আছে আবেদন করার। এক নাম্বার, আপনি যদি রিটার্ন সাবমিট করতে চান তাহলে আপনাকে টিনের জন্য আগে আবেদন করতে হবে। টিন সার্টিফিকেট পাবেন বা টিন নাম্বারটা হাতে পাবেন, দেন আপনি রিটার্ন সাবমিট করবেন। তাহলে আমরা একটা বিষয় জানলাম যে কখন আবেদন করতে হবে টিন সার্টিফিকেটের জন্য। ইফ ইউ ওয়ান্ট টু সাবমিট ইউর রিটার্ন, দেন ইউ মাস্ট হ্যাভ দ্য টিন সার্টিফিকেট। ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য টিন সার্টিফিকেট, ইউ উইল ডু ইউর সার্টিফিকেট, ইউ উইল টেক ইউর সার্টিফিকেট, ইউ উইল অ্যাপ্লাই ফর সার্টিফিকেট, দেন ইউ উইল সাবমিট ইউর ট্যাক্স রিটার্ন। এটা হচ্ছে একটা বিষয়। 2 নম্বর বিষয়, যে আমি যদি ইনকাম করি, আমার ইনকাম ইয়ারে যদি ইনকাম হয় বাট আমার কোনো টিন সার্টিফিকেট নেই, আমি সেক্ষেত্রে আমার ইনকামের এখানে গভর্নমেন্ট থেকে বলা হয়েছে যে আপনার ইনকাম যদি 2,50,000 টাকা ক্রস না করে তাহলে আপনার রিটার্ন দিতে হবে না। তাহলে রিটার্ন দিতে না হলে তো আমি এক্ষেত্রে টিন করব না। আপনি সরকারি চাকুরিজীবী, কিন্তু আপনার বেসিক বেতন বিলো 16,000, তাহলে আপনার রিটার্ন সাবমিট করতে হচ্ছে না এবং আপনার কিন্তু এখানে টিন করারও প্রয়োজন হচ্ছে না। যদি আপনি শুধু বেতনটা নিয়ে চিন্তা করেন যে আমার বেতন হলো বেসিক বেতন হলো 16,000 টাকার নিচে, তাহলে কিন্তু আপনার টিন করতে হচ্ছে না। কিন্তু দেখা গেল যে আপনার বেসিক বেতন 16,000 টাকার নিচে, কিন্তু আপনি আবার সঞ্চয়পত্র কিনেছেন এত লক্ষ টাকার, আপনার আগের টাকা ছিল, তার মানে আপনাকে কি করতে হলো? টিন করতে হলো। এই টিন করার সাথে কিন্তু আপনার ওই বেতনের সম্পর্ক নেই। সম্পর্কটা হলো আপনার সাথে আপনি আদার্স যে আরেকটা কাজ করলেন, সঞ্চয়পত্র ক্রয় করেছেন, তার সাথে কিন্তু আপনার এই টিনের সম্পর্ক হলো। তখন আপনাকে কিন্তু রিটার্ন সাবমিট করতে হবে। তখন আপনার কলিগ হয়তো বলতে পারবে, বলতে বললেও বলতে পারে যে তোমার তো ইনকাম 16,000 টাকা বেসিক বা তার নিচে, 16,000 টাকার নিচে, বিলো 16,000, তাহলে তো তুমি কেন রিটার্ন দিচ্ছ? বাট রিটার্ন কিন্তু আপনি দিচ্ছেন কেন? 16,000 টাকার নিচে বেসিক তার জন্য কিন্তু না। রিটার্ন সাবমিট করছেন বিকজ আপনি সঞ্চয়পত্র কিনেছেন, আপনার প্রিভিয়াস টাকা ছিল, সেই টাকা দিয়ে সঞ্চয়পত্র ক্রয় করেছেন। তাহলে আমি মানে এটুকু বুঝতে পারছি যে টিন করার জন্য আমি শুধু একটার উপর নির্ভর করব না, যে আমি আমার স্যালারি পাচ্ছি অল্প টাকা, তাহলে আমি টিন কেন করব। আমি যদি এমন আরো অন্য কোনো কাজের মধ্যে জয়েন করি, তাহলে কিন্তু আমাকে টিন করতে হবে। তারপর আরেকটা বিষয় হতে পারে যে আপনার ট্রেড লাইসেন্স আপনার আছে, আপনি একটা বিজনেস করছেন, সেই বিজনেস থেকে ইনকাম অল্প হচ্ছে, বাট যদি আপনার ট্রেড লাইসেন্স থাকে তাহলে কিন্তু আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। ট্রেড লাইসেন্স থাকা মানে হলো যে আপনি একটা ট্রেড করছেন। ট্রেড নাও করতে পারেন, আপনি ট্রেড লাইসেন্স নিয়েছেন বাট আপনি ট্রেড কোনো ব্যবসা করছেন না, হতে পারে। বাট লাইসেন্স যেহেতু আপনি করেছেন, তার মানে হচ্ছে যে আপনার একটা ব্যবসা করার একটা বৈধ লাইসেন্স আপনি পেয়েছেন। এটা আপনি ব্যবসা করছেন কি করছেন না এটা তার গভর্নমেন্ট জানতে পারছে না। আপনি আপনি শিওর যে আপনি বিজনেস করছেন না, আপনি জানেন আপনার কোনো ইনকাম নেই, তাই রিটার্ন সাবমিট করছেন না, বাট গভর্নমেন্ট কি করে জানবে? যে গভর্নমেন্ট জানে, কারণ তাদের কাছে লিস্ট চলে যায় যে কারা কারা ট্রেড লাইসেন্স নিয়েছে, তারা লিস্ট সংগ্রহ করতে পারে এবং সংগ্রহ অলরেডি হয়ে যায়। তাহলে কি বুঝলাম? বুঝলাম হচ্ছে যে আমাদের যদি ট্রেড লাইসেন্স থাকে, আমি সেই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকি বা না থাকি, আমাকে রিটার্ন সাবমিট করতে হবে গভর্নমেন্টকে জানানোর জন্য যে আমার ট্রেড লাইসেন্স নিয়েছি বাট আমার কোনো ইনকাম নেই। আপনি জিরো রিটার্ন সাবমিট করবেন, আপনার আয় দেখাবেন জিরো, বাট আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে, মাস্ট। এই আরেকটা বিষয় গেল। আর আরেকটা বিষয় হচ্ছে
যে আপনি যদি ট্রেড না করতে পারেন, ট্রেড করতে পারছেন না বা ব্যবসা করছেন না, হঠাৎ করে করেছিলেন বা হঠাৎ করে মনে হচ্ছে এখন আর ট্রেড লাইসেন্স এর প্রয়োজন নেই, আমি বিজনেস করব না, অন্য কিছু করব, তাহলে আপনি ট্রেড লাইসেন্স ক্যান্সেলেশনের জন্য আপনি অ্যাপ্লিকেশন করবেন, ক্যান্সেল করবেন। তাহলে আপনি ক্যান্সেল করলেন, এটা গভর্নমেন্ট কিভাবে জানবে যে আপনি ক্যান্সেল করেছেন? সেজন্য আপনি রিটার্ন সাবমিট করবেন যখন আপনি ট্রেড লাইসেন্সটা করলেন। তারপর যখন আপনি ক্যান্সেল করে ফেললেন, তার পরবর্তী বছর আপনি রিটার্ন সাবমিট করবেন যতটুকু সময় ছিল ওই বছরটাতে, যতটুকু সময় আপনি পেয়েছেন ক্যান্সেল করার সময় আগ পর্যন্ত, ওই সময়ের জন্য রিটার্ন সাবমিট করবেন এবং একটা অ্যাপ্লিকেশন লিখবেন যে আই হ্যাভ ক্যান্সেলড মাই ট্রেড লাইসেন্স, সো আই ডোন্ট হ্যাভ এনি ইনকাম। তখন আপনি অ্যাপ্লিকেশন করার মাধ্যমে আপনি রিটার্ন সাবমিট করা থেকে নিজেকে সরিয়ে রাখতে পারছেন যদি আপনার সেই লাইসেন্সটা ক্যান্সেল করেন। তারপর আসেন আমাদের আরো কিছু বিষয়, যে আপনি যদি ধরেন প্রাইভেট জব করেন কিংবা আপনার বিভিন্ন এখন দেখা যায় আমাদের প্রাইভেট জবও করছে, আবার পাশাপাশি আপনার কেউ দেখা যায় আপনার বিভিন্ন টিচিং প্রফেশনে আছে কিংবা বিভিন্ন আপনার ট্রেনিং প্রফেশনে আছে। তো ওনাদের ক্ষেত্রেও কিন্তু একই বিষয়, আমাদের কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড থেকে কিন্তু আমাদের এরকম বিভিন্ন সার্কুলার হয় যে আপনার যদি কোচিং থাকে কিংবা আপনার যদি বিভিন্ন বিষয়ে আপনি ট্রেন আপ করে থাকেন, আপনি কোচ হিসেবে কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই এখানে ভ্যাট আপনাকে দিতে হবে এবং আপনার যে আয় হবে সেই আয়ের উপর কিন্তু আপনাকে আয়কর দিতে হবে এবং আয়করের দেওয়ার কারণে আপনি কিন্তু রিটার্ন সাবমিট করবেন। তার মানে এই ক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেট লাগছে। এগুলো কিন্তু মানে লুকিয়ে আসলে লাভ হবে না। কেন লুকিয়ে লাভ হবে না সেই বিষয়ে কিন্তু আমি গতবার আমি আর একটা লাইভে এসেছিলাম, সেখানে কিন্তু আমি আলোচনা করেছি। আপনি আয় করছেন, টিন সার্টিফিকেট করলেন না, আপনার মধ্যে চিন্তা হতে পারে যে ট্রেড লাইসেন্স করলে না হয় একটা লাইসেন্স হলো, গভর্নমেন্ট সেটা জানলো, কিন্তু আমার যদি কোনো রকম আমি যদি কোথাও ট্রেনিং দিয়ে থাকি, হ্যাঁ ট্রেনিং সেন্টার আমার থাকে, ট্রেনিং সেন্টার হলে তো এখানে আপনার লাইসেন্স নিতে হয়, বাট আপনি ট্রেনিং আপনি দেখা গেল নিজের ট্রেনিং সেন্টার নেই, বাট আপনি অন্য একটা ট্রেনিং সেন্টারে বা অন্য কারো ট্রেনিং সেন্টারে একজন গেস্ট টিচার, গেস্ট ট্রেনার হিসেবে আপনি বিভিন্ন লেকচার দিচ্ছেন বা সেখান থেকে আপনি একটা অর্থ উপার্জন করছেন। এই জন্য কিন্তু আপনার রিটার্ন সাবমিট করা উচিত। আপনি যদি রিটার্ন সাবমিট না করেন সেক্ষেত্রে কি হবে? আপনার রিটার্ন সাবমিট না করলে কিন্তু এটা আপনার ব্ল্যাক মানি হবে। এই টাকা কিন্তু আপনি পরবর্তীতে আপনি কিন্তু আপনাকে একটা প্রবলেম ফেস করতে হবে ইফ ইউ ডিপোজিট দিস মানি টু ইউর ব্যাংক। আর আদারওয়াইজ আরেকটা বিষয় এখানে আছে, শুধু তাই না, শুধু ব্যাংকেই যে রাখতে হবে তা না, আপনি যদি সেই টাকা দেখা গেল ব্যাংকে রাখলেন না কিংবা বাসায় রাখলেন, আপনার মোটামুটি অনেকগুলো টাকা আপনি জমা করতে পারলেন একটা বছরে, আপনি সেই টাকা দিয়ে একটা গাড়ি, মোটরসাইকেল কিংবা আপনি একটা জমি বা যাই ক্রয় করেন না কেন, তখন কিন্তু এই টাকার একটা হিসাব আসবে যে আপনি কি করে সেটা ক্রয় করলেন। ইউ ক্যানট শো এনিথিং, তখন আপনি কিন্তু কিছু দেখাতে পারবেন না যে আমি ওই টাকাটা আমি পেয়েছি, ওই টাকা দিয়ে আমি একটা গাড়ি কিনেছি, মোটরসাইকেল কিনেছি বা কিছু করেছি। তখন কিন্তু একটা সময় তো আপনি রিটার্ন সাবমিট করবেন টুডে অর টুমরো, তখন কিন্তু এই বিষয়টা নিয়ে প্রশ্ন আসবে যে আপনি যখন সম্পত্তি দেখাবেন আমার এই সম্পদগুলো আছে, তখন কোশ্চেন আসবে যে হাউ ডিড ইউ পারচেজ দিস কার অর দিস হাউস, দিস ল্যান্ড, দিস মোটরসাইকেল, এটসেট্রা এটসেট্রা। আপনি কিন্তু কিছু বলতে পারবেন না বিকজ আপনার টিনস ছিল না, আপনি রিটার্ন সাবমিট করেননি, সো ইট ওয়াজ ইউর ব্ল্যাক মানি। তখন বিষয়গুলো কিন্তু আরো বেশি ডিপ হয়ে যাবে। দ্যাট ইজ হোয়াই আপনার যখনই ইনকাম থাকবে, ইনকাম গুলো প্ল্যান করতে হবে, প্ল্যান করে আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। আপনি ইনকামের টাকাগুলো চেষ্টা করুন ব্যাংকে রাখার জন্য, সেই ব্যাংক থেকে আপনি খরচগুলো করবেন। আর ব্যাংকে না রাখলেও প্রবলেম হয়, ব্যাংকে রাখলেও প্রবলেম হয়, সো অনেক রকমের প্রবলেমই কিন্তু হয়। আর দেখা যায় আরেকটা বিষয় হতে পারে যে আপনি অনেক টাকা উপার্জন করলেন, সেই টাকা আপনি ব্যাংকেও রাখলেন না, আপনি কোনো অ্যাসেটও ক্রয় করলেন, আপনি কি করলেন ঘোরাফেরা করে করে সব টাকা খরচ করে ফেললেন।
যদি ওরকম হয়ে থাকে সেক্ষেত্রে ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট, এটা গভর্নমেন্টের কাছে ধরা পড়ছে না, যাচ্ছে না যে হ্যাঁ আপনি ঘোরাফেরা করছেন, অ্যাসেট নাই, তো আপনার তো কোনো রকম ওই প্রমাণের প্রয়োজন হচ্ছে না। ঘোরাফেরা করলেন, ফ্রেন্ডের সাথে বসলেন, ঘুরলেন, আড্ডা দিলেন, এভাবে টাকাগুলো খরচ করলেন, এতে আপনার প্রয়োজন হচ্ছে না। বাট when you will spend this money for buying something for like assets, so you must have the TIN certificate. আচ্ছা, এই হচ্ছে আমাদের টিন সার্টিফিকেটের জন্য কখন আবেদন করতে হবে। আমি হয়তো বোঝাতে পেরেছি যে টিন সার্টিফিকেটের জন্য আমাকে আবেদন করতে হবে যখনই আমি দেখব যে আমার আয় হচ্ছে, বাট ওই আয়ের সাথে আমার ব্যয়ের যে সম্পর্ক হবে, সে ব্যয়ের সম্পর্কটা কেমন, ব্যয়ের সম্পর্কটা হচ্ছে যে অ্যাসেটের সাথে সম্পর্ক। আমি হয়তো অ্যাসেট কিনতে চাচ্ছি, ব্যয় করতে চাচ্ছি, আমি হয়তো কোনো একটা বিজনেস প্রতিষ্ঠান দাঁড় করাতে চাচ্ছি, সেখানে একটা লাইসেন্সের ব্যাপার থাকবে, সেখানে একটা অনুমতির ব্যাপার থাকবে। সো তখন কিন্তু আপনার এই ব্যয়ের সাথে কিন্তু সম্পর্ক হচ্ছে আয়। তখন আপনি যখন এই ব্যয় করে ফেললেন এই টাকা, এই টাকা যখন ব্যয় করলেন, এই অর্থ যখন ব্যয় করে ফেললেন আপনি, তখন কিন্তু আপনার কিন্তু এর পরবর্তী বছর কিন্তু আপনাকে রিটার্ন সাবমিট করতে হচ্ছে। তখন আপনাকে কোশ্চেন করা হবে, আপনি যে টাকা ব্যয় করলেন সে টাকা আপনি কিভাবে উপার্জন করলেন, কোথায় পেলেন টাকা। তো তখন সেই টাকা উপার্জনকৃত টাকা এটা ট্যাক্স লিমিট ক্রস করেছিল কিনা এই বিষয়গুলো তখন খতিয়ে দেখা হবে। যদি সেখানে পাওয়া যায় যে ট্যাক্স লিমিট ক্রস করেছিল আপনার সেই অর্থ, তাহলে তার উপরে আপনার ট্যাক্স আসবে, এটা হলো তার আগের বছরের ট্যাক্স। তার মানে কি এখানে আবার একটা জরিমানার ব্যাপার চলে আসবে। আচ্ছা, এবার আসেন আমাদের ৩ নাম্বার বিষয়, যে আমার যদি টিআইএন থাকে তবে তার জন্য কি আমাকে সবসময় কিছু মেনটেন করে যেতে হবে? যদি আপনি এক কথায় অ্যান্সার চান তাহলে আমি বলবো ইয়েস, 100%। আপনাকে অবশ্যই কিছু না কিছু মেনটেন করে যেতে হবে। প্রত্যেকটা মানুষকেই একটা নির্দিষ্ট কিছু কিন্তু মেনটেন করে যেতে হয়। একজন মানুষ প্রতিটা দিন আজ সে যেভাবে কাটাচ্ছে, আগামীকালকে কিন্তু সেভাবেই করেই কাটাচ্ছে। আজকে সে যদি আপনার রিক্সা পোলার হয়, আগামীকালকে কিন্তু সে ওই রিক্সা পোলারই কিন্তু সে থাকছে। এর পরের দিনও কিন্তু তাকে ওইভাবে করে কিন্তু জীবনটা তাকে পার করতে হচ্ছে। একটা পর্যায়ে তার চেঞ্জ আসতে পারে। আবার আজকে যিনি আপনার ড্রাইভিং করছেন, কার ড্রাইভার, তিনি কিন্তু কালকেই ট্রেন ড্রাইভার হচ্ছে না, কিংবা পাইলট হচ্ছে না, বা others যাই হোক না কেন। তার মানে কি, আমাদের প্রতিদিনের কাজকর্ম আপনি চিন্তা করলেই বুঝতে পারবেন, আপনি আজ যা করছেন আগামীকালকে কিন্তু তাই করবেন। আপনি আপনি আজ টিউশনি করছেন, আপনি কিছু কোচিং করছেন, কিংবা আপনি ট্রেনার, আগামীকালকে কিন্তু আপনি ট্রেনার। আজ আপনি সরকারি চাকরিজীবী, আপনি আজ অফিসে গিয়েছেন, আগামীকালকে আপনাকে অফিসে যেতে হবে। আজ আপনি যেভাবে সময় কাটিয়েছেন, যতটুকু সময় কাজ করেছেন, যেভাবে অফিসে গিয়েছেন, কালও আপনাকে অফিসে যেতে হবে। তার মানে কি, আমাদের প্রতিদিনের কাজটা কিন্তু একটা সেম ওয়েতে যাচ্ছে, মানে আপনাকে মেনটেন করতে হচ্ছে। আপনি উইদাউট মেনটেন, আপনি কিন্তু যে আজ মানে অন্যকে আজ একটা কাজ করলেন, কাল অন্য একটা কাজ হবে, এভাবে কিন্তু আসলে হয় না নর্মালি, একেবারেই হয় না, খুবই রেয়ার কেস। আর এখানে কোশ্চেন হলো যে যদি আমার টিন সার্টিফিকেট থাকে তাহলে কি আমাকে সব সময় কিছু মেনটেন করে যেতে হবে? জি, এখানে আপনাকে সব সময় কিছু বিষয় মেনটেন করে যেতে হবে। কি মেনটেন করতে হবে? আপনার যখন টিন সার্টিফিকেট থাকলো, বা যখন আপনি টিন সার্টিফিকেট করলেন, তখন আপনাকে চিন্তা করতে হবে, এবং আপনার মধ্যে সেই চিন্তাটা আপনাকে নিয়ে আসতে হবে যে নেক্সট ইয়ারে আপনি রিটার্ন সাবমিট করতে হবে। সো নেক্সট ইয়ারে রিটার্ন সাবমিট করতে যাবেন আপনি, তার মানে এই বছরের আপনার কৃতকর্মের উপরেই কিন্তু আগামী বছরে রিটার্ন সাবমিট আপনি করতে যাচ্ছেন। এই বছর আপনি যা করছেন, আপনার যে কাজ, আপনার যে কর্ম, আপনার যে আয় উপার্জন, আপনার যে ব্যয়, সমস্ত আপনার কাজের উপরে, সমস্ত আপনার অ্যাক্টিভিটিস এর উপরে কিন্তু আপনার আগামী আপনার কর বছরে আপনি কিন্তু অ্যাসেসমেন্ট ইয়ার, যেটা কর বছর, আপনি কিন্তু আপনার ইনকাম ইয়ারের সকল বিষয়গুলো, আয় ব্যয়, আপনার অন্যান্য বিষয়, আপনার ইনকাম, আপনার সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার নেক্সট ইয়ারে, অ্যাসেসমেন্ট ইয়ারে
বিষয়টা সাবমিট করতে হবে। যেহেতু আপনি বিষয়টা জানেন যে আজ আমার 10 সার্টিফিকেট আছে, তার মানে আগামী বছর আমাকে রিটার্ন সাবমিট করতে হবে, আমি রিটার্ন সাবমিট করব। তাহলে আপনাকে এই বছরে প্ল্যান করতে হবে যে আমি আগামী বছর রিটার্ন সাবমিটে আমি কি কি বিষয় দেখাবো না দেখাবো। আপনাকে কি দেখাতে হবে? আপনার যদি ব্যাংক ব্যালেন্স থাকে, ব্যাংক অ্যাকাউন্ট থাকে, আপনাকে ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে। তার মানে কি? আপনি ব্যাংক ব্যালেন্সে এমন কোনো বিষয় আপনি আনবেন না যেটা আপনি দেখাতে পারবেন না। ফর এক্সাম্পল, ধরেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেউ বলল যে আপনার কোনো ফ্রেন্ড বলল যে প্লিজ আমার এই 10 লক্ষ টাকা তুই তোর ব্যাংকে একটু রাখ, আমি এটা 2 দিন পরে নিয়ে যাব কিংবা 1 মাস পরে নিয়ে যাব। এটা আপনি করবেন না। কেন করবেন না? কারণ এই 10 লক্ষ টাকা যখন আপনি ব্যাংকে রাখলেন, এটা কিন্তু আপনার ব্যাংকের স্টেটমেন্টে একটা প্রতিফলন হলো। হয়তোবা সে টাকা আপনি 2 দিন পরে আপনার ফ্রেন্ডকে দিয়ে দিচ্ছেন, কিন্তু সেটা আপনি যদি রাখেন তাহলে আগামী বছর যখন রিটার্ন সাবমিট করতে যাবেন তখন এই তথ্যটা কিন্তু সেখানে আসবে। কি আসবে? যে আপনি টাকা ইনকাম করেছেন এবং আপনি এক্সপেন্স করেছেন। ফ্রম হোয়ার ইউ গট দিস মানি? এটাকে আপনি কোত্থেকে পেলেন? আপনাকে কোশ্চেন করা হবে। আপনি বলবেন যে আমার ফ্রেন্ড বলেছে রাখার জন্য আমি রেখেছি। বাট এটা কিন্তু, এই অ্যান্সার কিন্তু গ্রহণযোগ্য নয়। কিভাবে রাখতে পারবেন? যদি রাখতেই হয় কিভাবে রাখতে পারবেন? আপনার সেই ফ্রেন্ডের যে ব্যাংক, সেই ব্যাংক থেকে আপনার ব্যাংকে ট্রান্সফার করতে হবে। তাকে বলতে হবে যে না তুই আমাকে ক্যাশ টাকা দিবি, আমি সেই ক্যাশ টাকা আমার ব্যাংকে রাখবো। আই ক্যানট ডু দিস। সে তার ব্যাংক থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে হবে। তাহলে এটার ব্লেম আপনার উপরে যাবে না। কারণ এটা কিন্তু অটোমেটিক চলে আসবে যে স্টেটমেন্টে যে টাকাটুকু আপনি জমা দেননি, টাকাটুকু জমা হয়েছে বাই আদার সামওয়ান অর বা ফ্রম আদার ব্যাংক, অন্য কোনো ব্যাংক থেকে আপনার এখানে টাকা ট্রান্সফার হয়ে এসেছে। তো এই বিষয়টা কিন্তু তখন আপনার ইনকাম হিসেবে এটা আসবে না। আসলেও যখন দেখবে যে টাকাটা আবার ওইভাবে আউট হয়েছে, তখন কিন্তু এখানে ইনকামিং হলো আবার সেটা আউটগোয়িং হয়ে গেল, তখন সেটা আপনি কিন্তু দেখাতে পারবেন যে ওইভাবে করে টাকা এসেছিল একটা প্রয়োজনে এবং সে তার টাকা আবার নিয়ে গিয়েছে। তো এই বিষয়টা কিন্তু আপনি ওইভাবে করে দেখাতে পারবেন। তার মানে কি? আপনাকে মেনটেন করতে হবে আপনার ব্যাংক ব্যালেন্স, আপনাকে মেনটেন করতে হবে আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনাকে মেনটেন করতে হবে আপনার আয়, আপনার আয়গুলো কেমন আপনি আয় করছেন, কোথা থেকে আয় করছেন, আয়গুলো আপনার অস্বাভাবিক কোনো আয় আছে কিনা, অনেক বেশি মাত্রায় আয় হয়ে যাচ্ছে কিনা, যে আয়গুলো আপনার চাকরি থেকে আসছে না, ব্যবসা থেকে আসছে না, হঠাৎ করে আপনি অনেক বড় অঙ্কের টাকা পাচ্ছেন। এই সমস্ত বিষয়গুলো কিন্তু প্রবলেম, এগুলো করা যাবে না। আপনি সেই সমস্ত বিষয়গুলোই আপনি আপনার আয় আয় বছরে রাখবেন। সেই বিষয়গুলো আয় বছরে রাখবেন যেগুলো আপনি আগামী বছর কর বছরে আপনি দেখাতে পারবেন রিটার্নে। যা আপনি দেখাতে পারবেন না তা আপনি কখনোই রাখবেন না। এটা আপনাকে মেনটেন করে যেতে হবে একদম সারা জীবন। কোশ্চেন করতে পারেন যে সারা জীবন মেনটেন করতে হবে, এটা অনেক প্রবলেম। নো, এটা প্রবলেম নয়। এটাই আমাদের উচিত এবং এটাই করতে হবে, এটাই উচিত আমাদের করা। আমরা এগুলো মেনটেন করি না বিধায় আমাদের আজকে করদাতার সংখ্যা কম, আমাদের আজকে দুর্নীতি হচ্ছে। বাট আমরা যদি এগুলো মেনটেন করি তাহলে কিন্তু আমাদের অনেক বিষয় কমে আসে, অনেক বিষয় অনেক প্রবলেম আমরা সলভ করতে পারি নিজেরাই। অন্য কারো টাকা আপনারা কাছে রাখবেন না, আপনাদের ব্যাংকে নিজে থেকে জমা করবেন না। বলবেন যে তার ব্যাংক থেকে আপনার ব্যাংকে ট্রান্সফার করার জন্য। তারপর আপনি ধরেন ডিপিএস করলেন, সাপোজ আপনি 10টা ডিপিএস করলেন বা 5টা ডিপিএস করলেন। প্রতিটা ডিপিএস ধরেন আপনার 10,000 টাকার মূল্যের, আপনি 5টা ডিপিএস করলেন। তাহলে প্রতি মাসে আপনি 10,000 টাকার 5টা ডিপিএস আপনি 50,000 টাকা আপনি জমা দিচ্ছেন। আপনার চাকরি থেকে আপনি ইনকাম করছেন সাপোজ ধরেন 30,000 টাকা। আপনি প্রতি মাসে আপনি ব্যাংকে ডিপিএস এ জমা দিচ্ছেন 50,000 টাকা। বাট আপনি চাকরি থেকে ইনকাম করছেন 30,000 টাকা। এটাও প্রবলেম হবে না যদি আপনি আগামী বছর যখন রিটার্ন সাবমিট করতে যাবেন, যদি আপনি দেখাতে পারেন যে
অতিরিক্ত টাকা আপনি কিভাবে আর্ন করেছেন? অতিরিক্ত টাকা আর্নিং এর একটা সোর্স তো আপনার থাকবে। সোর্স ছাড়া তো আপনি অবশ্যই টাকা জমা করতে পারছেন না। যেহেতু আপনি 50,000 টাকা জমা করছেন ডিপিএস এ, আপনার বেতন থেকে আয় হচ্ছে আপনার 30,000। নিশ্চয়ই আরো অতিরিক্ত আয় আপনার আছে। না থাকলে আপনি জমা কেন করছেন? সো আয় যদি কারো না থাকে, অনেকে হতে পারে আমার আয় নেই বাট দুর্নীতি আছে, আমি দুর্নীতি করে টাকা উপার্জন করছি, তাহলে কিন্তু সেটা আপনি দেখাতে পারবেন না। এটা কিন্তু আপনার ব্ল্যাক মানি। তার মানে কি, আপনার যা আয়, আয় হতে পারে, অতিরিক্ত আয় থাকতে পারে আপনার লিগ্যাল বিজনেস, লিগ্যাল অন্য একটা প্রফেশন আপনার আছে, লিগ্যাল আপনার একটা ট্রেনিং আপনি দিচ্ছেন, লিগ্যাল আরো বিভিন্ন সোর্স থাকতে পারে, ফরেন মানি থাকতে পারে, ফরেন রেমিটেন্স আপনার আসছে, আপনি বিভিন্ন সার্ভিস দিয়েছেন, প্রাইভেট বিভিন্ন সার্ভিস হতে পারে, আপনার কোম্পানি থেকে বিভিন্ন সার্ভিস আপনি দিয়েছেন, হতে পারে। তার মানে কি, আপনি ডিপিএস এ অতিরিক্ত যে টাকাটা জমা দিচ্ছেন তার একটা লিগ্যাল সোর্স অফ ইনকাম আপনাকে এখানে দেখাতে হবে। আপনাকে এটা এগুলো মেনটেন করতে হবে। হঠাৎ করে আপনি মানে এগুলো কিন্তু করা যাবে না, করতে পারবেন না, করলে এগুলো কিন্তু প্রবলেম হবে, এগুলোর জন্য কিন্তু জরিমানা করা হয়, প্লাস আরো বিভিন্ন ফাইনের ব্যাপার থাকে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে অনেকে মনে করতে পারে যে হ্যাঁ আমি টাকা দিয়ে দিলাম, তো যদি ট্যাক্স আসে ট্যাক্স না হয় আমি জমা দিয়ে দিলাম, তাহলে তো আমি এখানে ক্লিন হয়ে গেলাম। ট্যাক্স দিয়েছেন কেন? কারণ আপনার আয় হয়েছিল, আপনি ট্যাক্স জমা দিয়েছেন। এবার এবার কাউন্ট আসবে সেই আয়টা কি আপনার দুর্নীতি করে আয় করেছেন কিনা। দ্যাট মিনস এটার জন্য কিন্তু আমাদের দুর্নীতি দমন কমিশন রয়েছে, তারা কিন্তু তখন ওই সমস্ত আয়গুলো আবার খতিয়ে দেখবে। আপনি ট্যাক্স দিয়েছেন, আয় ছিল তাই আপনি ট্যাক্স দিয়েছেন। এবার আপনার আয়গুলো নিয়ে কিন্তু কোশ্চেন করা হবে, ফার্স্ট কোশ্চেন করা হবে ট্যাক্স অফিস থেকে। আপনি অ্যান্সার করলেন কিংবা ভালো অ্যান্সার, গ্রহণযোগ্য হলো হলো না এই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু এখানে একটা জরিমানার বিষয় চলে আসবে, ফাইনের বিষয় চলে আসবে, অতিরিক্ত ট্যাক্স আপনি দিবেন। আপনার যদি আপনার সাপোজ আপনি স্যালারি থেকে পাচ্ছেন 30,000 বা 50,000, আপনি আদার্স ইনকাম আছে 1,00,000 টাকা, এগুলোর আপনি সোর্স দেখাতে পারলেন না, সোর্স দেখাতে পারলেন না, বাট আপনার মনে হলো ওকে ফাইন আমি সোর্স দেখাতে পারলাম না, আমি ট্যাক্সটা জমা দিয়ে দিই। আমি অতিরিক্ত আয় ছিল আরো 1,00,000 টাকা প্রতি মাসে, তার মানে 12 মাসে 12 লক্ষ টাকা আমি আলাদা এক্সট্রা উপার্জন করেছি, আমি এর উপর আলাদা একটা ট্যাক্স দিয়ে দিচ্ছি। ট্যাক্স আপনি দিলেন, এতে কিন্তু আপনি এখানে কিন্তু আপনার কাজ শেষ হয়ে গেল না, মানে আপনাকে নিয়ে কাজ কিন্তু এখানে শেষ হলো না। আপনি ট্যাক্স দিয়েছেন কেন? কারণ আপনি আয় করেছেন তাই ট্যাক্স দিয়েছেন। এবার কোশ্চেন আসবে আয়টা কিভাবে করলেন। সেই আয় নিয়ে বিভিন্ন প্রবলেম হবে, বিভিন্ন রকম মামলা হতে পারে, কেস হতে পারে, তারপর আপনার ওই যে জাতীয় রাজস্ব বোর্ড থেকে আপনাকে কোশ্চেন তো করলেই, আবার আমাদের দুর্নীতি দমন কমিশন থেকেও কিন্তু এ নিয়ে বিভিন্ন রকমের বিষয় চলে আসবে। তো শাস্তি এখানে দুই রকম, আয় করেছেন, ট্যাক্স দিয়েছেন, জরিমানা দিয়েছেন, এটা একটা শাস্তি গেল। বাট আয়টা কিভাবে করেছেন সেটা নিয়ে আবার নতুন কোশ্চেন তৈরি হবে। সো আমরা এই বিষয়গুলো আমরা খুব সতর্কভাবে আমরা দেখব। আশা করছি যে আমার যদি টিআইএন থাকে তার জন্য আমাকে কি সবসময় কিছু মেনটেন করে যেতে হবে, এর কোশ্চেনের যে অ্যান্সার সেটা কিন্তু আশা করছি আপনারা পেয়েছেন। অবশ্যই মেনটেন করে যেতে হবে। আমি যতটুকু আমি বলার চেষ্টা করেছি এতটুকু যদি আপনারা খুব ভালো করে বুঝে নিতে পারেন তাহলে এখানে আপনারা অনেক অ্যান্সার, অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। আমি চেষ্টা করেছি এই কথাগুলোর মধ্যেই খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আপনাদেরকে বলে দেওয়ার জন্য, এবং এগুলো যদি আপনারা একটু প্রয়োজন আপনারা আমার ভিডিওটা একবার রিভিউ করেন, আমি কি কথাগুলো বলেছি, কোন কোন পয়েন্টে কথা বলেছি, যদি একবার সেই পয়েন্টগুলো একটু ভালো করে ডিপ চিন্তা করতে পারেন তাহলে আপনার এমনিতে অনেক অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। আমি এখানে অনেক মানে আহ, বিষয় কিন্তু বলে দিয়েছি অলরেডি। আচ্ছা, এবার আসেন আমাদের 4 নম্বর আরেকটি পয়েন্ট আমাদের আলোচনা করার বিষয় রয়েছে, সেটা হলো যে যদিও আমি প্রচুর অর্থ উপার্জন করছি কিন্তু আমার কোনো টিআইএন করার নেই, সেই ক্ষেত্রে আমার করণীয় রয়েছে কিনা। দেখেন এই ক্ষেত্রে করণীয় রয়েছে কি না, এখানে করণীয় বলতে যদি আপনি প্রশ্ন করেন যে
আমার টিন করার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা। এটা একটা এটার একটা অ্যান্সার রয়েছে। আর যদি মনে করেন যে আমার কি কিছু করণীয় রয়েছে কিনা, মানে আমি টিন করব কি করব না, কিংবা টিন না করলেও কোনো প্রবলেম হবে কিনা, এরকম কোনো অ্যান্সার জানতে চাচ্ছেন, সেটারও আমি অ্যান্সার দিচ্ছি। প্রথমে আসি যে আপনার যদি প্রচুর অর্থ উপার্জন হয়ে থাকে, সেক্ষেত্রে দেখেন আপনার প্রচুর অর্থ উপার্জন করছেন, দ্যাট ইজ ট্রু। একজন মানুষের TIN, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার নেই, কিন্তু তার প্রচুর অর্থ উপার্জন হতে পারে, তিনি করতে পারেন, প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। এটা হতে পারে লিগ্যাল ওয়েতে। ইনকাম ট্যাক্সে এমনও কিছু বিষয়ের উপরে বলা হয়েছে যে যদি আপনাদের এরকম কিছু টাকা ইনকাম হয়ে থাকে, এতটুকু লিমিট পর্যন্ত ইনকাম করে থাকেন, তাহলে কিন্তু আপনার ট্যাক্স দিতে হবে না। নর্মালি আমরা জানি যে এটা হলো 2,50,000, 2,50,000 টাকা পর্যন্ত যদি কারো ইনকাম থেকে থাকে তাহলে ট্যাক্স আসবে না, তার উপরে গেলে ট্যাক্স আসবে। আবার প্রফেশন ওয়াইজ আপনার যদি এখানে বিভিন্ন খামার থাকে, হ্যাঁ, আপনার যদি এখানে মৎস্য খামার, তারপর পোল্ট্রি খামার এগুলো থেকে থাকে, তাহলে আপনি 20 লাখ পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন, তার উপরে কোনো ট্যাক্স গভর্নমেন্ট নিচ্ছে না। অর্থাৎ বাৎসরিক আপনি 20 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করলেন, তার উপরে কিন্তু কোনো ট্যাক্স আপনার আসবে না। এখানে কিন্তু 2.5 লক্ষর কথা বলা হলো বা বলা হলো না। এখন এই যে একটা লিগ্যাল ওয়ে আছে, এখানে আপনি ইনকাম করছেন, সাপোজ আপনি এই বছর ইনকাম করলেন 18 লক্ষ, 13 লক্ষ, 15 লক্ষ, 19 লাখ, 20 লাখ, আপনার টিন করা নেই, এটা নিয়ে কোনো কোশ্চেন আসবে না। কিন্তু আপনার এগুলোর একটা হিসাব মেনটেন করে যেতে হবে। কারণ আজকে আপনার টিন করা নেই, আগামীকালকে আপনি এমন একটা কাজের মধ্যে জয়েন করলেন, এমন একটা কাজের মধ্যে আপনি ঢুকলেন, আপনি কিছু জমি কিনলেন, ঘর বাড়ি কিনলেন, কিংবা আপনি আহ, গাড়ি কিনলেন আপনার যাতায়াতের সুবিধার জন্য, ফার্ম থেকে বাসা কিংবা বাসা থেকে ফার্ম, আপনার আপনার অফিস, আলাদা আলাদা কিছু অফিস করলেন, কিছু অন্য কিছু খামার তৈরি করলেন, এই সমস্ত খামারে যাতায়াতের জন্য আপনি এক্সট্রা গাড়ি কিনলেন। তো গাড়ি কিনলে কিন্তু আবার ট্যাক্স চলে আসে। তার মানে কি আপনার, আপনি শুধু যদি এমন হয়ে থাকে যে আপনি এমন কোনো বিষয়ের মধ্যে গেলেন না যেখানে ট্যাক্সের ব্যাপার আছে, ওকে ফাইন, বাট আপনাকে যখন আপনি দেখলেন যে আপনার ইনকাম হচ্ছে, আপনাকে এগুলো খুব ভালো করে আপনার হিসাবটা রাখতে হবে। প্রতি বছর আপনি আর কি আয় করছেন, কি খরচ করছেন, উপার্জন কেমন হলো, আপনার প্রফিট কতটুকু হলো, ইত্যাদি আপনি হিসাবটুকু করে রাখবেন। তাহলে আপনার কিন্তু এখানে টিন করতে হলো না। কিন্তু আপনার দেখা গেল যে আপনি আহ, উপার্জন করছেন, কিন্তু সেটা এমন একটা ওয়েতে যেটা হচ্ছে আপনার, আপনার একটা লাইসেন্স রয়েছে, আপনার খামার করেছেন, খামারের লাইসেন্স আপনি করেছেন, হ্যাঁ। নর্মালি খামারের লাইসেন্স না করলে এত টাকা ইনকাম নর্মালি কেউ করতে পারে না। নর্মালি যারা গ্রাম দেশে কিংবা ঢাকা শহরেও যারা নর্মালি জাস্ট নিজেদের শখ, শখের বশে যারা হাঁস মুরগি পালন করছেন, তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, কারণ তাদের ইনকামটা আসলে খুবই অল্প। কিন্তু যখন দেখবেন যে কারো ওই যে 20 লক্ষ টাকার কথা যে বলা হলো, যে 20 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, এটা কখন হবে? যখন আপনার একটা ফার্ম থাকবে, আপনার একটা খামার যখন থাকবে, হ্যাঁ, পোল্ট্রি খামার যখন থাকবে, ওই খামার থেকে কিন্তু এইভাবে করে ইনকামটা আসে। আর খামারের জন্য কিন্তু লাইসেন্স নিতে হয়, এটা তো হয়তো আপনারা বিষয়টা না জেনে থাকলেও জানতে হবে যে লাইসেন্স নিতে হবে। আর লাইসেন্সের সাথে কিন্তু ট্যাক্স রিটার্নের একটা সম্পর্ক রয়েছে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে আমি যদি প্রচুর অর্থ উপার্জন করি, তাহলে আমাকে টিন করতে হবে কিনা এটা ডিপেন্ড করছে আপনার অর্থটা যেভাবে উপার্জন করছেন তার সাথে লিগ্যাল কোনো লাইসেন্স, লিগ্যাল কোনো বিষয়ে সম্পৃক্ত রয়েছে কিনা। লিগ্যাল কোনো বিষয়ের সাথে যদি সম্পৃক্ত থাকে আপনাকে কিন্তু টিন করতে হবে, টিন করে আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে। এই বিষয়টা আপনাকে মানে খুব মানে চিন্তা করেই কিন্তু আপনাকে এগোতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আহ, যে আপনি অর্থ উপার্জন করছেন কিন্তু আপনার টিন করা নেই,
আপনি জানেন যে আপনি অর্থ উপার্জন করছেন, সেটা হচ্ছে লিগ্যাল ওয়েতে আপনি অর্থ উপার্জন করছেন। ওকে, ফাইন। তার মানে কি, আপনাকে যদি লিগ্যাল ওয়েতে আপনি অর্থ উপার্জন করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আপনি আবার টিনও করলেন না, টিন করা হলো না মানে রিটার্ন সাবমিট করছেন না। তাহলে আমি বলবো যে এমত অবস্থায় আপনি দ্রুত টিন করে ফেলবেন এবং রিটার্ন সাবমিট করবেন। এবং রিটার্ন সাবমিট করতে যাওয়ার সময় অবশ্যই আপনি আপনার প্রিভিয়াস হিসাবের জন্য ট্যাক্স লয়ারের সঙ্গে অনতিবিলম্বে যোগাযোগ করতে হবে, যোগাযোগ করবেন আপনি। কারণ আপনি যেহেতু লিগ্যাল একটা লাইসেন্সের মধ্যে আপনি ছিলেন, লিগ্যাল একটা ট্রেডিং বিজনেস আপনি ছিলেন, হ্যাঁ, তার মানে হচ্ছে কি আপনার রিটার্ন আগেই সাবমিট করা উচিত ছিল। যখন আপনি করেছেন তখন থেকে রিটার্ন সাবমিট করা আপনার উচিত ছিল, কিন্তু আপনি রিটার্ন সাবমিট করেননি। এখন আপনি রিটার্ন সাবমিট করতে যাচ্ছেন, করতে হচ্ছে আপনাকে বাধ্যতামূলকভাবে। তার মানে কি, আপনার প্রিভিয়াস, আপনার লাইফে আপনি আগামী গত 8-10 বছর কিভাবে কাটিয়েছেন, আপনার ইনকাম গুলো সম্পর্কে বিস্তারিত বিষয়গুলো কিন্তু এখানে আসবে। তো এক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু অবশ্যই আপনার লয়ারের সঙ্গে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে আপনি আপনার পুরো ট্যাক্সের বিষয়টুকুর সমাধান আপনাকে নিতে হবে। আর আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে একটু বলে দিতে চাই, সেটা হলো যে এখানে যে 4 নাম্বার যে বিষয়টি, সেটাই আসলে মানে সেটা নিয়ে আলোচনা করলে এই বিষয়টি চলে আসে যে আপনি প্রচুর অর্থ উপার্জন করছেন কিন্তু আপনার কোনো টিন সার্টিফিকেট নেই। এই বিষয়টার সাথে মানে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় জড়িত। প্রচুর অর্থ উপার্জন করার 2টা পদ্ধতি থাকতে পারে, 2টা ওয়ে আছে এখানে। একটা হলো লিগ্যাল, আপনার লাইসেন্স রয়েছে কোনো কিছুর, আপনি অর্থ উপার্জন করছেন। আরেকটা হলো লিগ্যাল কোনো লাইসেন্স আপনার নেই কিন্তু আপনি অর্থ উপার্জন করছেন, সেটাও বিভিন্নভাবে হতে পারে। যদি আপনার লিগ্যাল কোনো লাইসেন্স না থাকে, সেক্ষেত্রে আপনি অর্থ উপার্জন করছেন, এই বিষয়টার সাথে টিনের সম্পর্ক থাকছে না। কিন্তু আপনি যে ইনকাম করছেন, আপনাকে কিন্তু ইনকামের উপরে কিন্তু রিটার্ন সাবমিট আপনার করা উচিত ছিল, যা আপনি করেননি। বাট একটা সময় আপনাকে রিটার্ন সাবমিট করতে হবে, টুডে অর টুমরো, টুমরো আর দ্য ডে আফটার টুমরো করতেই হবে। কারণ এই সমস্ত অর্থ উপার্জন আপনি করছেন, অর্থ আপনি উপার্জন করছেন কেন? অর্থ উপার্জনের পেছনে কিছু যৌক্তিক কারণ আপনার রয়েছে। আপনি অর্থ উপার্জন করছেন, নিশ্চয়ই আপনার একটা প্ল্যান রয়েছে, ফিউচারে কিছু একটা করার প্ল্যান রয়েছে, ফিউচার নিয়ে চিন্তা করছেন, কিংবা আপনি আপনার ফ্যামিলি নিয়ে চিন্তা করছেন, আপনি আপনার পরিবার, আপনি আপনার ওয়াইফ, চিলড্রেন, তাদের নিয়ে চিন্তা করছেন কিছু একটা করার, যেহেতু আপনি প্রচুর অর্থ উপার্জন করছেন এবং আপনার টেন নেই, অর্থ উপার্জনটা করছেন, কোনো লিগ্যাল লাইসেন্স আপনার নেই, বাট অর্থ উপার্জন করছেন। হতে পারে আপনার লিগ্যাল লাইসেন্স নেই এবং টিন আপনি করেননি, যেহেতু লিগ্যাল লাইসেন্স নেই তাই আপনি টিন করেননি, কিন্তু অর্থ উপার্জন করছেন। ফার্স্ট ইউ মাস্ট থিঙ্ক হোয়াই ইউ আর্নিং দিস মানি। আপনি এই অর্থ উপার্জন করছেন কেন? উপার্জন করছেন আগামী 5 ইয়ার্স পর আপনি এই জিনিসটা করবেন বা এটা করবেন বা সেটা করবেন। আপনি 5 ইয়ার্স পরে যেটা করতে যাবেন তার সঙ্গে অবশ্যই টিনের একটা সম্পর্ক থাকবে, অবশ্যই থাকবে এবং থাকা উচিত। আপনি হয়তো 5 ইয়ার্স পর আপনি সেই টাকা দিয়ে হয়তো আপনি বিদেশে যেতে যাচ্ছেন, ফ্যামিলি নিয়ে আপনি চলে যাবেন কানাডা অথবা অন্য কোনো কান্ট্রি। টিনের একটা ব্যাপার কিন্তু এখানে থাকবে। আপনার ট্যাক্স ক্লিয়ারেন্স আছে কিনা বিষয়গুলো দেখা হবে। আর হচ্ছে আপনার এই সমস্ত টাকা তো আপনাকে ব্যাংকে রাখতে হবে। প্রচুর অর্থ তো আপনি বাসায় রাখতে পারছেন না, ব্যাংকে রাখতে হবে আপনাকে। তার মানে কি, আপনার এখানে একটা ট্যাক্স ক্লিয়ারেন্সের ব্যাপার অবশ্যই থাকবে। যদি ধরা হয় যে আপনি বাসায় মানে টাকা ব্যাংকে রাখলেন না, রাখলেন বাসায় কিংবা অন্য কোথাও,
কিন্তু আপনার তো প্ল্যান আছে যে 5 ইয়ার্স পর আপনি এই অর্থ এই কাজে ব্যয় করবেন। হয়তো একটা ল্যান্ড কিনতে চাচ্ছেন, হয়তো আপনি একটা প্লট কিনতে চাচ্ছেন, হয়তো আপনি একটা 2 স্টোরি বিল্ডিং কিনতে চাচ্ছেন, বা আপনি গাড়ি কিনতে চাচ্ছেন। তার মানে কি আপনি এমন কিছু করতে যাচ্ছেন যার সাথে ট্যাক্সের সম্পর্ক রয়েছে। গাড়ি কিনতে যাবেন, ট্যাক্সের সম্পর্ক রয়েছে। ল্যান্ড কিনতে যাবেন, ট্যাক্সের সম্পর্ক রয়েছে। আপনি বাড়ি কিনতে যাবেন, ট্যাক্সের সম্পর্ক রয়েছে। আপনি অ্যাপার্টমেন্ট কিনতে যাবেন, ট্যাক্সের সম্পর্ক রয়েছে। আপনি আপনার সন্তানদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে যাবেন, ট্যাক্সের সম্পর্ক রয়েছে। তার মানে আপনি প্রচুর অর্থ উপার্জন করছেন, এর সাথে আপনার লিগেল কোনো লাইসেন্সের সম্পর্ক নেই, টিনও নেই। ওকে, মেনে নিলাম। বাট এই সমস্ত অর্থ উপার্জন করছেন কেন? ফিউচারের জন্য। ফিউচারে আপনি এমন কিছু কাজ করতে যাবেন যার সাথে আপনার ট্যাক্সের সম্পর্ক থাকবে, এবং তখন আপনাকে টিন করতে হবে। এবং যখন আপনি টিন করলেন তার পরবর্তী বছর আপনি, কিন্তু ওই বছরই আপনি রিটার্ন সাবমিট করলেন। সো ম্যানি কোশ্চেন্স উইল কাম। অনেক কোশ্চেন এখানে আসবে, কারণ রিটার্ন সাবমিট করতে গেলে আপনাকে আপনার সম্পত্তি দেখাতে হবে, আপনার গাড়ি আছে কিনা দেখাতে হবে, ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে, আদার্স যা যা আছে সবই দেখাতে হবে। কোশ্চেন করা হবে হাউ ইউ ম্যানেজড এ লট অফ প্রপার্টিজ, কিভাবে আপনি এত প্রপার্টিজ আপনি ম্যানেজ করলেন, এত কিছুর মালিক কি করে হলেন, ইনকাম কিভাবে করলেন। এই সমস্ত ইনকামের উপর আপনার ট্যাক্স কিন্তু তখন ধার্য করা হবে। আপনার টিন নেই বলে আপনাকে, টিনের সাথে কিন্তু আপনার ট্যাক্সের সম্পর্ক তো আছেই। এখন টিন যদি কারো না থাকে, সে ইনকাম করে যাচ্ছে, কিন্তু তার এটার উপরে যে সরকার কোনো অর্থ পাওনা নেই, সেটা কিন্তু আমরা চিন্তা করতে পারি না। আমি এখানে যে কোনো একজন মানুষ, সে যখন দেখবে যে সে এই বছর সে 10 লক্ষ টাকা সে আয় করেছে, তার কোনো টিন নেই, এই আয়ের উপরে কিন্তু আপনার আপনার নিজেরই একটা দায়িত্ব রয়েছে যে সরকারকে আপনার একটা ট্যাক্স দেওয়ার একটা দায়িত্ব আপনার নিজেরই রয়েছে এখানে। সরকার এখানে একটা ট্যাক্স আপনার কাছে প্রাপ্য, যেহেতু আপনার ইনকাম হয়েছে। এখানে বলাই হয়েছে যে 2.5 লক্ষ টাকা যদি ইনকাম থাকে কারো, তা 2.5 লক্ষ টাকার উপরে গেলেই তাকে ট্যাক্স দিতে হবে। এমন নয় যে টিন করলে ট্যাক্স দিতে হবে, তা না। টিনের সাথে সম্পর্ক হলো ট্যাক্স রিটার্নের। টিনের সাথে আপনার ট্যাক্স রিটার্নের সম্পর্ক। আপনার যদি টিন না থাকে, তাও কিন্তু আপনি ট্যাক্স জমা দিতে পারবেন। ট্যাক্স জমা দেওয়ার জন্য আপনার এখানে জমা দিতে পারবেন বলতে, এখানে আর আমরা যে চালান ইউজ করি সেখানে কোড নাম্বার থাকে, আপনার হয়তো কোড নাম্বারটা থাকবে না, কিন্তু নর্মালি যাদের কোড নাম্বার থাকে ওই নামের সাথে আপনি আপনার নিজের নামটা জয়েন করে আপনি আপনার নামে কিন্তু ট্যাক্স দিতে পারবেন। এতে কিন্তু প্রবলেম হবে না। ট্যাক্সটা গভর্নমেন্ট পেলো, সেটা হচ্ছে অনেক বেশি জরুরি। পরবর্তীতে আপনি যখন টিন করবেন তখন আপনাকে আলাদা করে আইডেন্টিফাইড করা হবে, আপনাকে আলাদা করে চিহ্নিত করা হবে একজন করদাতা হিসেবে। তখন আপনি আপনার সেই ট্যাক্স টিন যে নাম্বারটা থাকবে, সেই টিন নাম্বার ওয়াইজ আপনি তখন ট্যাক্স জমা দিয়ে যাবেন, তখন আপনার ট্যাক্সটা আলাদা হলো। বাট আপনার টিন নেই তাই বলে যে কেউ ট্যাক্স জমা দিতে পারে না বা পারছে না, এমন কিন্তু নয়। এমন অনেক সময় আমরা অনেক বিষয় দেখেছি, অনেক অফিস এরকম রয়েছে, দেখা যায় যে একজনের নামে ট্যাক্স এসেছে, কিন্তু উনি চাচ্ছেন যে ওনার ফ্যামিলির সকলের নামে ট্যাক্সটা দিবেন। এমন হয়, যেমন আপনি ধরেন আপনি একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিলেন, ওই অ্যাপার্টমেন্টের মালিক হলো অ্যাকচুয়ালি 5 জন। মানে ওই 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 যে লোকের কাছ থেকে আপনি অ্যাপার্টমেন্টটা ভাড়া নিয়েছেন, ওই লোকের আপনার 5 জন সন্তান। ওই 5 জন সন্তান হলো এই অ্যাপার্টমেন্টের ফাইনাল মালিক, ফিউচার মালিক। তো ওই হাউস ওনার আপনাকে বললো যে আপনি তো ট্যাক্সটা আমাদের জমা দিবেন, তো ট্যাক্সটা আপনি আমার নাম সহকারে, আমার ওয়াইফ এবং আমাদের বাচ্চাদের নাম সহকারে দিয়ে দিবেন। এভাবে করে আলাদা আলাদা করে ডিস্ট্রিবিউট করে দিন। টোটাল 10 লক্ষ টাকা, 10,000 টাকা ট্যাক্স আসছে। আপনি আমার বড় বাচ্চার নামে এত টাকা, ছোট বাচ্চার নামে এত টাকা, আমার নামে এত টাকা, আমার ওয়াইফের নামে আপনি এত টাকা আপনি ট্যাক্স দিয়ে দেন। তার মানে কি ওই লোকের কিন্তু আপনার যে হাউস ওনার বা অ্যাপার্টমেন্ট ওনার যিনি, ওনার কিন্তু আপনার টেন সার্টিফিকেট রয়েছে, ওনার নাম্বারটা আপনি লিখে নিলেন এবং আপনি ওনার যে ট্যাক্স জোন সার্কেলে ওই ওয়াইজ আপনি কোড নাম্বারটা বসালেন।
কোনো সন্তানদের কিন্তু এখানে কোনো রকম টেন সার্টিফিকেট নেই। বাট আপনি কি করলেন, সন্তানদের নামগুলো আপনি স্টেপ বাই স্টেপ লিখলেন এবং তাদের মাধ্যমে টাকার পরিমাণগুলো লিখে দিলেন। ট্যাক্স কিন্তু জমা হয়ে গেল। তো আপনার অর্থ উপার্জনের সাথে আপনার ট্যাক্স জমা দেওয়ার সম্পর্ক, টিনের সাথে সম্পর্ক রয়েছে, অনেক সম্পর্ক রয়েছে অবশ্যই। এবং টিনের সাথে সম্পর্ক হলো, খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো ট্যাক্স রিটার্নের। ট্যাক্স রিটার্ন ছাড়া মানে টিন ছাড়া ট্যাক্স রিটার্ন আপনি সাবমিট করতে পারবেনই না। বাট কেউ যদি ট্যাক্স জমা দিতে চায়, সে কিন্তু জমা দিতে পারবে। কোড নাম্বারটা বলে দিলে আপনি আপনার নামে ট্যাক্স জমা দিতে পারবেন। ট্যাক্স জমা দেওয়ার জন্য টিন নাম্বার বাধ্যতামূলক না, অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক। আচ্ছা, তাহলে আমি বুঝতে পারলাম যে আমি যদি প্রচুর অর্থ উপার্জন করে থাকি এবং আমার যদি টিন নাম্বার না থাকে, তাহলে আমার করণীয়টা কি? করণীয়টা হলো যে আমি অনতিবিলম্বে টিন করে নিব। কারণ টিন যদি আমি এখন না করি, আমাকে তো একটা সময় টিন করতে হবে, তখন এই সমস্ত উপার্জন নিয়ে কোশ্চেন করবে। কারণ এই সমস্ত উপার্জিত অর্থ আপনি কোথায় রাখছেন? ব্যাংকে রাখছেন। যেহেতু ব্যাংকে রাখছেন, এগুলো নিয়ে কিন্তু কোশ্চেন করা হবে। অ্যান্সার আপনি হয়তো দিতে নাও পারতে পারেন, দিতে পারবেন না। দিতে পারলেও কিন্তু আপনার ট্যাক্স তখন দিতে হবেই, এবং তার উপরে জরিমানাও হবে। সরি। আশা করছি আমি বিষয়টা বোঝাতে পেরেছি। আরেকটা বিষয় হতে পারে যে আমি প্রচুর অর্থ উপার্জন করছি, আমার টিন সার্টিফিকেট নেই, কিন্তু প্রচুর অর্থ উপার্জন করছি কিভাবে? আমার একটা লিগ্যাল লাইসেন্স রয়েছে, হয়তো ট্রেড লাইসেন্স রয়েছে, অন্য কোনো একটা লাইসেন্স রয়েছে। হুম, লাইসেন্স থাকার কারণে আপনি অর্থ উপার্জন করতে পারছেন এবং আপনার টিন সার্টিফিকেট করা নেই। এমত অবস্থায় অবশ্যই আপনাকে টিন করে নিতে হবে। এবং যেহেতু আপনার টিন করা নেই, তার মানে হচ্ছে আপনি রিটার্ন সাবমিটও করছেন না। এমত অবস্থা অবশ্যই টিন করে নিতে হবে এবং রিটার্ন সাবমিট করতে হবে নেক্সট ইয়ার থেকে। আর যেহেতু আপনি রিটার্ন সাবমিট করেননি, অবশ্যই রিটার্ন সাবমিট করার পূর্বে আপনি অবশ্যই একজন লয়ারের সাথে কনসাল্ট করে নেবেন। ওই লয়ার আপনাকে যে ওয়ে গুলো বলবে, যে পেপারস গুলো সংগ্রহ করতে বলবে, সেগুলো আপনি সংগ্রহ করবেন। এই সমস্ত পেপারস গুলো কিন্তু খুব জটিল হয়, এগুলো সংগ্রহ করা সময় সাপেক্ষ বিষয়। এগুলো সংগ্রহ করবেন, ওনার কাছে দেবেন, সেগুলো উনি ক্যালকুলেশন করবে, অনেক বিষয় এখানে আসবে। তো সময় নিয়ে লয়ারের সাথে যোগাযোগ করবেন, কথা বলবেন, তারা যেভাবে আপনাকে বলবে সেই অনুসারে কাজগুলো করবেন। আপনার ঝামেলা থাকবে না, কোনো রকম প্রবলেম ছাড়াই আপনি রিটার্ন সাবমিট করে যেতে পারবেন। তাহলে আমাদের ভিউয়ার্স, আমাদের আজকের যে আলোচনা, সেই আলোচনার মধ্যে আমরা আলোচনা করলাম যে আয়কর অধ্যাদেশ 1984 এর 75 ধারার অধীনে যদি আমি রিটার্ন সাবমিট করতে না পারি, সেক্ষেত্রে আমার মানে যদি আমি ব্যর্থ হয়ে যাই, সেক্ষেত্রে আমার করণীয়টা কি, সেই করণীয় সম্পর্কে আমরা আলোচনা করলাম। এখানে আমি অনেকগুলো বিষয় আমি এখানে তুলে ধরেছি। আমাদের রয়েছে আরো আহ, 4টা বিষয় যেগুলো আমরা আলোচনা করেছি। 1 নম্বর বিষয়, আমি আয়ের রিটার্ন দাখিল করতে ব্যর্থ হয়েছি, সেক্ষেত্রে আমি কি করব। 2 নম্বর, টিন করার জন্য কখন আবেদন করতে হবে সেটা নিয়ে আমি বিস্তারিত বলেছি। 3 নম্বর, আমার যদি টিআইএন থাকে, তবে তার জন্য আমাকে কি সবসময় কিছু মেনটেন করে যেতে হবে, এটা নিয়ে আলোচনা হয়েছে। 4 নম্বর, যদিও আমি প্রচুর অর্থ উপার্জন করছি কিন্তু আমার কোনো টিআইএন করা নেই, সেক্ষেত্রে আমার করণীয় কি, এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে। আপনাদের উক্ত আজকের যে আলোচনা হলো, এই আলোচনার মধ্যে দিয়ে যদি কারো কোনো রকম প্রশ্ন থাকে এই সংক্রান্ত রিলেটেড, আপনারা কোশ্চেন করতে পারেন। আমি এগুলোর অ্যান্সার এখনই করব। আর হচ্ছে আহ, আচ্ছা, এখানে আমাদের এই আলোচনাতে আমরা যা জানতে পারলাম, আমরা এটার সামারিতে চলে আসব। আমাদের আজকের যে আলোচনা, সে আলোচনার সামারি হলো যে আমাদের 75 ধারার অধীনে আপনি কিন্তু এখানে আহ, মানে আপনি কিন্তু এখানে লায়াবল আপনার রিটার্ন সাবমিট করার জন্য। আপনি দেখবেন আপনার ইনকাম ট্যাক্স টিন যে সার্টিফিকেট রয়েছে, টিন সার্টিফিকেটের
আপনার নিচের দিকে বাঁ পাশে ছোট করে লেখা রয়েছে যে আপনি আপনার ট্যাক্স রিটার্ন সাবমিট করার জন্য আপনি লায়াবল। যদি আপনি রিটার্ন সাবমিট না করেন সেক্ষেত্রে কিন্তু ইনকাম ট্যাক্সের আইনে আহ, বিভিন্ন জরিমানা, ফাইন, পেনাল্টি বিভিন্ন ব্যবস্থা রয়েছে। তো এই ক্ষেত্রে আমরা আলোচনা করেছি যে আমাদের করণীয়টা কি, যদি আমি ব্যর্থ হয়ে যাই, আমি আমার সময় মতো রিটার্ন সাবমিট করতে পারলাম না, সেক্ষেত্রে আপনাকে এটা সাধারণ রিটার্ন সাবমিট করতে হবে এবং সাধারণভাবে রিটার্ন সাবমিট করার জন্য আপনাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। সেই প্রস্তুতির জন্য অবশ্যই লয়ারের সাথে কনসাল্ট করবেন। আপনার সকল পেপারস এবং আপনার প্রিভিয়াস, যদি আপনি আগের করদাতা হয়ে থাকেন, আগের পেপারস এবং এগুলো আপনাকে সংগ্রহে রাখতে হবে এবং আপনাকে ক্যালকুলেশন করে সকল বিষয়ে আপনাকে পরিকল্পনা করে আপনাকে একটা রেডি হয়ে কিন্তু সেখানে যেতে হবে। তারপর আমরা আলোচনা করেছি যে আমি আয় রিটার্ন দাখিল করতে ব্যর্থ হয়েছে, সেক্ষেত্রে আমার করণীয়টা কি। আমি যদি আয় রিটার্ন দাখিল করতে ব্যর্থ হয়ে যাই সেই ক্ষেত্রে আমি আয়কর রিটার্নটা সাবমিট করব। আমি টাইম যদি থাকে টাইম বাড়ানোর আবেদন করব। আর টাইম বাড়ানোর আবেদন যদি নাই থাকে, একেবারে আমি আবেদন করতে পারলাম না টাইম বাড়ানোর জন্য, সেক্ষেত্রে আমি আমার আয়ের রিটার্ন দাখিল করার জন্য অ্যাপ্লিকেশন করব এবং আমি রিটার্ন দাখিল করব এবং দাখিল করার পাশাপাশি আমি আমার ইনকাম ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করব এবং অবিকল নকলটা নেওয়ার চেষ্টা করব। ওটা আমার আয়ত্তে বা সংগ্রহে রাখবো। তার জন্য আমি আমার ট্যাক্স লয়ারের কাছ থেকে সহযোগিতাটুকু নেব। 2 নম্বর, আমরা আলোচনা করেছি টেন করার জন্য কখন আবেদন করতে হবে। টেন করার জন্য আবেদন করতে হবে তখনই যখন আপনার আয় থাকবে। আপনার আয় থাকলে আপনি টেন করার জন্য আবেদন করবেন। সেই আয়টা হতে পারে আপনার 2.5 লক্ষ নিচে কিংবা উপরে, যাই থাক না কেন আপনি আবেদন করতে পারেন। টেন আপনি যে কোনো সময় সংগ্রহ করতে পারেন। বা টেনের সাথে যেহেতু রিটার্নের সম্পর্ক রয়েছে, সো রিটার্ন আপনি সাবমিট করবেন নেক্সট ইয়ার। সো আপনাকে অবশ্যই একটা প্ল্যান ওয়েতে চলতে হবে। আপনি যদি সরকারি চাকরি করেন আপনাকে টেন করতে হবে। আপনি যদি বেসরকারি জব করেন, আপনার আয় যদি 2.5 লক্ষ উপরে হয়ে থাকে, আপনি টেন করবেন। আপনি সরকারি জব করেন কিন্তু আপনার আয়ও যদি বিলো 16,000 নিচে থাকে, আপনার 16,000 টাকার নিচে যদি আপনার বেসিক থাকে, সেক্ষেত্রে আপনার টেন করতে হবে না। কিন্তু আপনার বেসিক 16,000 নিচে কিন্তু আপনি বিভিন্ন অর্থ আপনি পেয়েছেন, আপনার কাছে অর্থ এসেছে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু ওই অর্থ দিয়ে আপনি আবার বিভিন্ন জমি টমি ক্রয় করছেন, বিভিন্ন ল্যান্ডস কিংবা বিভিন্ন গাড়ি বা যাই হোক না কেন অনেক কিছু ক্রয় করছেন, কিংবা আপনি আহ, আহ, আপনি ব্যাংকে টাকা জমা রাখতে চাচ্ছেন, কিংবা আপনি আহ, সঞ্চয়পত্র ক্রয় করলেন, বা ডিপিএস করলেন, ইত্যাদি বিষয়গুলোতে কিন্তু যখন আপনি যাবেন তখন কিন্তু টিন করতে হবে। আপনার আয় তখন যাই থাক না কেন, তখন কিন্তু আমি গভর্নমেন্ট জবে আছি, আমার বেসিক হলো 9,000, 10,000, 12,000 সামথিং, 11,000 সামথিং, তখন কিন্তু ওইটার কার্যকরিতা থাকবে না। আপনি টিন করবেন তখন আপনার ওই অন্য বিষয়গুলো কিন্তু এখানে তখন অ্যাক্টিভ হয়ে যাবে। সো টিন আপনি করবেন কিসের উপর নির্ভর করে, আপনি কি কাজ করতে চাচ্ছেন এবং ওই কাজের সাথে টিনের সম্পর্ক রয়েছে কিনা তা জেনে নিতে হবে। তার লিস্ট আমাদের কাছে আছে, আমি যেগুলো বলেছি এগুলো লিস্টের একটা অংশ। এগুলো থাকলে আপনাকে টিন করতে হবে। আপনি কোনো বৈধ লাইসেন্স নিয়েছেন, টিন করতে হবে। ট্রেড লাইসেন্স নিয়েছেন, টিন করতে হবে। কারণ ট্রেড লাইসেন্সের সাথে টিনের সম্পর্ক, টিনের সাথে রিটার্নের সম্পর্ক। যদি আপনার বৈধ লাইসেন্স থেকে থাকে, টিন করেননি, সেক্ষেত্রে করণীয় কি সেটা নিয়ে আমি আলোচনা করেছি অলরেডি। বিস্তারিত আলোচনার জন্য পুরো লাইফটা যদি আপনারা একটু টেনে দেখেন তাহলে আপনি বিষয়টা নিয়ে বুঝতে পারবেন। মেবি 25 মিনিটসের পরে আমি বিষয়টা নিয়ে আলোচনা করেছি। তারপর আমি আলোচনা করেছি আমার যদি টিআইএন থাকে তবে তার জন্য কি আমাকে সবসময় কিছু মেনটেন করে যেতে হবে। হ্যাঁ, আপনাকে অবশ্যই সবসময় কিছু মেনটেন করে যেতে হবে। প্রত্যেকটা মানুষ তার পুরো লাইফটা মেনটেন করে চলে। আজকে আপনি যা করেছেন আগামীকাল আপনি তাই করবেন। আজ আপনি গভর্নমেন্ট জবে যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, কালকে আপনি অফিস যাবেন, যেতে হবে অফিসে। আপনি আজ যা কাজ করেছেন অফিসে, আগামীকালকে আপনার সেই ধারারই কাজ করবেন। এটা একটা ধারা। সো টিন যখন করলেন, টিনের সাথে যে রিটার্নের সম্পর্ক রয়েছে, রিটার্ন সাবমিট যেহেতু আপনি করবেন,
তার মানে আপনি যদি নিজেকে প্ল্যান্ড না করেন, পরিকল্পিতভাবে যদি না চলেন, তাহলে কিন্তু আপনি আগামী বছর যখন রিটার্ন সাবমিট করতে যাবেন তখন বিভিন্ন রকমের কোশ্চেন দাঁড়াবে, আপনি সেগুলোর অ্যান্সার করতে পারবেন না। এবং আপনি কিভাবে পরিকল্পিত লাইফ আপনি রান করবেন, পরিকল্পনা কিভাবে করবেন তাও নিয়েও কিন্তু আমি আলোচনা করেছি। আপনারা সেটা দেখার জন্য আমাদের জাস্ট লাইভের একটু টেনে দেখলে আপনি বুঝতে পারবেন। এটাও মেবি 35-40 মিনিটস এর কাছাকাছিতে গিয়ে হয়তো আমি এটা আলোচনা করেছি। তারপর আমরা আলোচনা করেছি যে আরেকটি পয়েন্ট ছিল যে যদিও আমি প্রচুর অর্থ উপার্জন করছি কিন্তু আমার কোনো টিআইএন করা নেই, সেক্ষেত্রে করণীয় কি? দেখেন, এই ক্ষেত্রে দুইটা বিষয় আমি বলেছি যে আপনি প্রচুর অর্থ উপার্জন করছেন, আপনার টিন নেই। অর্থ উপার্জন করছেন, টিন নেই, তার দুইটা ওয়েতে হতে পারে। এক হচ্ছে আপনার বৈধ কোনো লাইসেন্স রয়েছে যার মাধ্যমে আপনি অর্থ উপার্জন করছেন কিন্তু আপনি টিন করেননি। বৈধ লাইসেন্স থাকলে কিন্তু টিন করতে হয়, আপনি করেননি। করতে হয় মানে কি, করতে হবে, আপনি করেননি। আবার আপনি অর্থ উপার্জন করছেন, এটা একটা বিষয় হতে পারে যে অর্থ উপার্জন করছেন। আরেকটা হতে পারে যে আপনার বৈধ কোনো লাইসেন্স নেই। আপনার বৈধ লাইসেন্স নাও থাকতে পারে, আপনি এমন ভাবে অর্থ উপার্জন করছেন যার জন্য লাইসেন্সের প্রয়োজন হয়তো হলো না, হতে পারে, কিন্তু আপনি আর্ন করছেন। তাহলে আপনি আবার টিন করেননি। এখন টিন করতে হবে কিনা? ইয়েস, করতে হবে, কারণ আপনি আপনার এই সমস্ত অর্থ উপার্জন করছেন তার পিছনে একটা রিজন রয়েছে, একটা কারণ রয়েছে। কারণটা কি? হয়তো আপনি সেই পরিমাণ অর্থ আপনি কিছু ক্রয় করার জন্য, ল্যান্ড ক্রয় করার জন্য, আপনি কোনো গাড়ি ক্রয় করার জন্য, ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করতে যাচ্ছেন, বা কোনো কিছু ইস্টাবলিশ করতে যাচ্ছেন, কোনো কোম্পানি গঠন করতে যাচ্ছেন। তো এগুলোর সাথে তখন এই বিষয়গুলোর সাথে কিন্তু রিটার্নের সম্পর্ক থাকবে। তো যখন আপনি রিটার্ন সাবমিট করতে যাবেন নেক্সট ইয়ারে, তখন কোশ্চেন করা হবে যে আপনি আপনার এই সমস্ত কার্যক্রমগুলো কিভাবে করলেন, আপনি আর্ন কিভাবে করেছেন। তখন আপনি হয়তো বলবেন যে আমি লাস্ট 10 ইয়ার্স আর্ন করেছি, 5 ইয়ার্স কিভাবে করে আর্ন করেছি। তখন এই সমস্ত বিষয়ের কোশ্চেন আসবে, এবং সেটা যদি আপনার লিমিট যদি 2.5 লক্ষ টাকার উপরে যেয়ে থাকে, তাহলে তার উপরে কিন্তু আপনার কোশ্চেন হবে। নর্মালি যদি আপনার আয় দেখা যায় যে 10-15 লাখ, 12 লক্ষ, 20 লক্ষ এরকম থাকে, এগুলো নিয়ে হয়তো কোশ্চেন করতে চায় না। আবার যখনই তারা দেখবে যে আপনিও যখন দেখবেন যে আপনার ব্যাংকে প্রায় 20, 25, 30 লক্ষ, 50 লক্ষ টাকা রয়েছে, হুম, এবং আপনি প্রথম রিটার্ন সাবমিট করতে যাচ্ছেন, বাট আপনার সম্পত্তির পরিমাণ রয়েছে অনেক, তখন কিন্তু এগুলো নিয়ে কোশ্চেন হবে এবং খুব ভালো করে বিষয়গুলো খতিয়ে দেখা হবে। প্রত্যেকটা কাগজপত্র খতিয়ে দেখা হবে। বাট যদি আপনি দেখেন যে আপনার ইনকাম অল্প, বাট টিন করেননি, তখন আপনি 1 বছর টিন, নেক্সট ইয়ার টিন করলেন, তখন রিটার্ন সাবমিট করতে গেলেন, তখন হয়তো বিভিন্ন কোনো রকম কোশ্চেন তারা করবে না। বাট আমি বলবো যে আপনি দুঃখিত, আমি বলবো যে আপনি অবশ্যই টিন করে নেবেন যদি আপনার এখানে আয় থেকে থাকে। কারণ আয়ের সাথে আপনার টিনের একটা সম্পর্ক রয়েছে। আয়টা আপনার বৈধ হতে পারে, আয়টা আপনার হতে পারে যে আপনার বৈধ লাইসেন্স নেই, বাট আপনি অন্য কোনোভাবে উপার্জন করছেন, বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছেন, বিভিন্ন কোচিং এ কাজ করছেন, কোচ হিসেবে কোথাও কাজ করছেন, বিভিন্ন বিষয় হতে পারে। তাহলে আপনার সাথে কিন্তু টিনের সম্পর্ক তখন আপনাকে করে নিতে হবে। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আজকের লাইভে আমি বলতে চাই, সেটা হলো যে আপনারা, যেহেতু আমরা জানি যে আমাদের 1লা জুলাই থেকে আমাদের ট্যাক্স রিটার্ন সাবমিশন শুরু হতে যাচ্ছে। তো আপনারা যারা, এবং এটা আমার আমার এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা কিন্তু লাস্টের যে পয়েন্টে রয়েছে, যদিও আমি প্রচুর অর্থ উপার্জন করছি কিন্তু আমার কোনো টিআইএন করা নেই, এর সাথে কিন্তু এটা সম্পর্কিত। সো যারা প্রথমবার রিটার্ন সাবমিট করতে যাবেন কিন্তু তাদের প্রিভিয়াস অনেক সয় সম্পত্তি হয়েছে, হুম, বাট প্রথম রিটার্ন সাবমিট করতে যাচ্ছেন কারণ আপনি গত বছর টিন করেছেন, এই বছর রিটার্ন সাবমিট করতে যাচ্ছেন, তখন আপনার সম্পত্তির পরিমাণ যদি বেশি থাকে, 20, 30, 40, 50 কিংবা 1 কোটি বা আরো বেশি, 5 কোটি, তখন কিন্তু বিষয়টা একটু জটিল। অবশ্যই
এমন করদাতাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা অবশ্যই আপনার ট্যাক্স লয়ারের সাথে যোগাযোগ করে তার সাথে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করবেন এবং আপনাদের পেপারস যা যা আছে এবং যা সংগ্রহ করতে বলবে আপনার ট্যাক্স লয়ার তা সংগ্রহ করবেন, করে সেটার ক্যালকুলেশন করে ট্যাক্স লয়ারের মাধ্যমে সেটা আপনারা সাবমিট করবেন। এটা কিন্তু আপনার লাইফের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ট্যাক্স রিটার্ন। আপনার পুরো লাইফ আপনি কিভাবে কাটালেন তার একটা সামারি কিন্তু আপনার ট্যাক্স রিটার্নে চলে আসবে। পুরো লাইফের আয় ব্যয় সকল হিসাব ট্যাক্স রিটার্নে চলে আসবে। দেন এর পরবর্তী বছর থেকে ওই ধারাতে এটা এগোতে থাকবে। তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি এগুলো সমাধান করতে না পারেন তাহলে কিন্তু এগুলোর জটিল বিষয় জটিল আকার ধারণ করবে, জটিল কিছু বিষয়ের সৃষ্টি হবে। ওকে। আর হচ্ছে আপনার আপনি অবশ্যই রিটার্ন সাবমিট করার পর চেষ্টা করবেন ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহে নিজের আয়ত্তে রাখার জন্য। আমাদের 1 জুলাই থেকে ট্যাক্স রিটার্ন সাবমিশন শুরু হবে। আমাদের অনলাইনে ট্যাক্স রিটার্ন সাবমিট করা যায়, ভ্যাট রিটার্নও সাবমিট করা যায় অনলাইনে। অনেকে ভ্যাট রিটার্ন সাবমিট করছেনও, ট্যাক্স রিটার্নও সাবমিট করা যায় খুব ভালোভাবে। এই বিষয়ে বিভিন্ন নির্দেশনা রয়েছে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডে। এবং এই বছর আমাদের কোভিড-19 কারণে আমরা 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 আশা করি যে আমাদের আয়কর মেলা যখন হওয়ার কথা, যে সময়টাতে নর্মালি আয়কর মেলা অনুষ্ঠিত হয়, 1 নভেম্বর থেকে 7 ডেজ পর্যন্ত থাকে এবং কখনো কখনো এটাকে আপনার আহ, দেখা যায় বিভিন্ন জায়গাগুলোতে, আমাদের বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন ট্যাক্স জোনগুলোতে আলাদাভাবে আয়কর মেলা তারা করে থাকেন, যেন আমাদের আয়কর রিটার্ন সাবমিশনটা খুব সহজ হয়। তো কোভিড-19 কারণে আমাদের দেশের অবস্থা আমরা এখনই ধারণা করতে পারছি না আসলে দিন দিন আমাদের দেশের অবস্থা কেমন হতে যাচ্ছে। আমরা আশা করছি আমাদের এই বছরও আয়কর মেলা আমাদের 1 নভেম্বর থেকে আমাদের হবে এবং ওই আয়কর মেলাতে সবসময় অনেক ভিড় হয়ে থাকেন। অনেক করদাতারা সেখানে যান, অনেক নতুন করদাতা সেখানে যান। তবে এই বছর আয়কর মেলা বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড থেকে আমরা সঠিক সময়ে তার নির্দেশনাগুলো পেয়ে যাব এবং মেলা বিষয়ে নির্দেশনা আয়কর বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড আমাদের দিয়ে থাকবেন, আমরা সেগুলো ফলো করব। আর যেহেতু 1 জুলাই থেকে আয়কর রিটার্ন সাবমিট শুরু হচ্ছে, আমাদের কিন্তু প্রস্তুতির সময় এখন। যারা প্রস্তুতি নেননি প্রিভিয়াস সময়, আমাদের কিন্তু এখনই প্রস্তুতি নিতে হবে। আয়কর রিটার্নের জন্য কখনোই আপনি 1 ডেজ, 2 ডেজ, 3 ডেজ, 4 ডেজ, এমনকি 1 মান্থ সময় নিয়েও এটা করা করা ঠিক না। আপনি আগামী বছর রিটার্ন সাবমিট করবেন, লাস্ট ইয়ার আপনি কিভাবে কাটাবেন সেটা কিন্তু আপনাকে করতে হবে। এটা কিভাবে করবেন প্ল্যান? আপনার যে রেগুলার যে ট্যাক্স লয়ার যিনি থাকবেন, উনি আপনাকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় আপনাকে উনি বলবেন। আপনার সময়গুলো আপনি আপনার বিজনেস চালাচ্ছেন, বিজনেসের অর্থ আপনি কিভাবে ব্যয় করছেন, কোথায় ব্যয় করছেন, আপনি এই পুরো বিষয়টা কিন্তু আপনার লয়ার আপনাকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সময় বলে দিবেন। সো বলে দিলে উনি যেভাবে করে বলছেন বা বলবেন, ওই বিষয়গুলো আপনারা মেনটেন করে যাবেন এবং বিষয়টা তাহলে হবে কি একদম সহজ হয়ে যাবে। নয়তো আপনি দেখা যাবে যে প্রত্যেকটা মাসে আপনি সময় পার করছেন এবং একটা হযবরল সৃষ্টি হলো এবং আপনার পেপারসেরও কোনো রকম ঠিক থাকলো না এবং শেষ সময়ে এসে আপনি লাস্ট মোমেন্টে এসে আপনি রয়ের কাছে আসলেন পেপারসগুলো নিয়ে, দেখা গেল উনিও খুব ব্যস্ত থাকলেন, সময় দিতে পারলেন না। আর সময় দিলেও তখন উনি আপনাকে আরো কিছু পেপার সংগ্রহ করতে বলল, সেগুলো আপনি সংগ্রহ করতে পারলেন না। তখন বিষয়গুলো হয় কি জটিল হয়ে যায়। সো আমরা রিটার্ন সাবমিট করব, তার পূর্বের একটা বছর আমরা লয়ারদের সাথে আমরা কনসাল্ট করব, ওনারা যেভাবে বলছেন সেই বিষয়গুলো আমরা মেনটেন করে আমরা কাজগুলো করব। তাহলে আমাদের রিটার্ন সাবমিশন এবং আমাদের ডিক্লারেশন যেগুলো আমরা দিয়ে থাকি সবকিছু আমাদের জন্য সহজতর হয়ে যাবে। আমাদের আলোচনার আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আহ, আপনাদের সবাইকে আমার লাইভ দেখার জন্য আপনাদের ধন্যবাদ।
এবং আমাদের লাইভে আমরা চেষ্টা করব আরো বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করার জন্য। আর আমাদের ট্যাক্সের আরো কিছু বিষয় রয়েছে, আমাদের ভ্যাটের খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের রয়েছে। আমরা আমাদের চেষ্টা করব আমরা নেক্সট ডে কোনো একটা প্রোগ্রামে ভ্যাট বিষয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য এবং প্র্যাকটিক্যাল কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের বাংলাদেশের গার্মেন্টস এবং টেক্সটাইল সেক্টর অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং আমরা জানি যে গার্মেন্টস, টেক্সটাইল এবং অন্যান্য কিছু কোম্পানি রয়েছে যেগুলো উৎপাদনশীল কোম্পানি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশে। কিন্তু বাংলাদেশে নয়, যে কোনো কান্ট্রিতে উৎপাদনশীল কোম্পানিগুলোর গুরুত্ব সত্যিই অনেক বেশি, তাদের ভূমিকাও বেশি অর্থনীতিতে। এই সমস্ত কোম্পানিগুলোতে ভ্যাটের খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে প্রতিনিয়ত তাদের কাজ করে যেতে হয়, এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে ভ্যাটের জন্য রিটার্ন রয়েছে এবং ভ্যাট রিটার্ন কিন্তু প্রত্যেক মাসে সাবমিট করে যেতে হয়। তো যেহেতু আমাদের আজকের বিষয় ট্যাক্স সংক্রান্ত, তো আমরা আজ ভ্যাট বিষয়ে আমরা আলোচনাতে যাব না। আমাদের ভ্যাটের জন্য আমরা আলাদা একটা লাইভ আমরা করব, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব, এবং আমরা আগে থেকে আমরা এটা পাবলিশ করব যে ভ্যাটের কোন কোন বিষয়ে আমরা আলোচনা করব, এবং আপনারা যারা ভ্যাট বিষয়ে জানতে আগ্রহী, ভ্যাট বিষয়ে কাজ করছেন, তারা আমাদের সেই লাইভে অংশগ্রহণ করতে পারবেন। আর আজকের লাইভটি অনেক গুরুত্বপূর্ণ ছিল। যারা আলোচনাটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যাদের কাছে আমাদের আলোচনাটি পৌঁছায়নি, তারা আমাদের এই আলোচনা পেলে উপকৃত হবেন বলে আমরা আশা করছি। এবং আমরা আমাদের পরবর্তী লাইভ আমাদের কোন বিষয়ের উপর হবে সেই বিষয়টা আমরা জানাবো। আমরা আমাদের লাইভে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন। আমাদের লাইভ আমরা এখানেই সমাপ্ত করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।